গল্প চলে আসে বেশ অনেকদিন আগে। অর্জুন গভীর বনে ঘেরা এক জায়গায় এসে একটা শকুনকে কাঁচা মাংস খেতে দেয়। গাড়ির কাছে এসে পানি পান করতে থাকে। গাড়ির ভেতরেই তার ইউনিফর্ম আর একটা লোককে বেঁধে রাখা। লোকটা কাকুতি মিনতি করে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে কেন এমন করছেন? অর্জুন এক ধমক দিয়ে লোকটাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই বনের মাঝে নদীর কাছে আসে। সামনেই লোকটাকে উল্টা করে বেঁধে রাখা। পারে চেয়ার আর ক্যামেরা সেট করে অর্জুন কাস্টমার কেয়ারে কল দেয়। অনেকক্ষণ পর এক প্রতিনিধি কল রিসিভ করে বলে, বলুন স্যার, আমি কিভাবে সাহায্য করতে পারি? অর্জুন বলে, এখানে কারো যান চলে যাচ্ছে আর আপনাদের নেট শুধু বাফারিং হচ্ছে। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে, পাশে কে চিৎকার করছে? অর্জুন বেশ স্বাভাবিকভাবেই বলে, এখানে একজনের যান যাচ্ছে। বলেই ছোট চাকু দিয়ে আরামসে লোকটার গলা কেটে দেয়। সাথে সাথেই নদীর পানিতে রক্ত মিশে লাল হয়ে যায়। লোকটাকে এভাবেই রেখে অর্জুন চেয়ারে আরামে বসে প্রবচন শুনছে। লোকটার গলা থেকে তখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এই অর্জুনের ব্যবহারে এটা পরিষ্কার যে সে কোনো সাধারণ মানুষ না, বরং এক পিওর সাইকো। হিট মানে হোমিসাইড ইন্টারভেন টিমের এজিটিপি রয় অর্জুনকে নতুন এসিপি হিসাবে হিটের বাকি মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। রয় চলে যেতেই সাইকো অর্জুন সবার দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দেয়। অর্জুন তার রুমে যেতেই এএসপি বর্ষা আর এসআই দিবাকর তার রুমে আসে। বর্ষা অর্জুনকে ডিপার্টমেন্টে কত মেম্বার আছে, কে কোন পোস্টে আছে সব বলতে থাকে, কিন্তু দিবাকর পা দুলাতেই আছে। অর্জুন বিরক্ত হয়ে এমন এক চিৎকার করে যে দুইজনই ভরকে যায়। তখনই এক কনস্টেবল এসে বলে, মার্ডার কেস এসেছে, এখনই যাওয়া লাগবে। মার্ডার স্পটে পৌঁছাতেই দেখা যায় অর্জুন যাকে সকালে খুন করে গেছে এটা তারই লাশ। মানে যে খুনি সেই আবার তদন্ত অফিসার এসে বলে, খুনটা নদীর উপরে হওয়ার কারণে কোনো প্রমাণ নেই, কারণ পানিতে সব বয়ে গেছে। জুতা পাওয়া গেছে কিন্তু সেটা কোনো কাজের না, কারণ অর্জুন আসল জুতা রেখে নতুন এক জোড়া জুতা ফেলে গেছে। গাড়ির টায়ারের ছাপও নেই, কারণ অর্জুন যাওয়ার সময় সেটা মুছে গেছে। অর্জুন লাশের গলায় কাটা দেখে বলে, খুনি নিশ্চয়ই মেডিকেলের কেউ হবে, সাধারণ কেউ হলে পুরো গলা কাট, কিন্তু খুনির গলায় নির্দিষ্ট শিরা কেটেছে, যেন গ্রাভিটির কারণে রক্ত পড়তে পড়তে সে ধীরে ধীরে মারা যায়। বর্ষা জিজ্ঞেস করে, বুকে আর পেটে যে কাটার চিহ্ন সেটা কেন হতে পারে? অর্জুন বলে, ফরেন্সিক অ্যানালাইসিস করে জানাবে। ক্রাইম স্পটে কি বোতল, টিস্যু বা সিগারেটের বাজ এমন কিছু পাওয়া গেছে? অফিসার বলে, সিগারেটের একটা বাট পাওয়া গেছে। বর্ষা বলে, এটা তো যে কারোরই হতে পারে। অর্জুন রেগে বলে, খুনি নিশ্চয়ই এখানে বসে প্রবচন শুনছিল না, হয়তো স্মোক করেই সময় কাটাচ্ছিল। আসলে এই সিগারেট বাটটা অর্জুনই রেখেছে, তবে সেটা তার না। ব্যাস, আর কিছু না বলে গাড়িতে উঠতে গেলে বর্ষা আর দিবাকর অবাক হয়ে তাকিয়ে থাকে। অর্জুন বিরক্ত হয়ে বলে, সব তদন্ত কি আজই করবে নাকি? এটা কোনো সিনেমা চলছে যে আজই সব রিপোর্ট হয়ে যাবে, যে আজই খুনি ধরা পড়ে যাবে? বাসায় যাও, ফরেন্সিক রিপোর্ট আসলে তদন্ত শুরু করব। অর্জুনের এমন সন্দেহজনক আচরণ দেখে বর্ষার সন্দেহ তো হয়, সাথে প্রচুর রাগও হয়। রাতে অর্জুন বাসায় ফিরলে বাবার সাথে খেতে বসে। টিভিতে শহরে হওয়া নৃশংস এই খুনের খবর দেখালে বাবা বলে, আজকাল মানুষ কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। পাশেই বসা সাইকো অর্জুন বলে, লালন পালন ঠিক মতো না হলে কিছু লোক এমনই হয়ে যায়। বাবা জানেও না সে সেই খুনির সাথে বসেই খাবার খাচ্ছে। খাওয়া শেষে কিছু কাঁচা মাংসের টুকরো আর খাবার শকুনের জন্য বাইরে রেখে আসে। অর্জুন তার সাইকিয়াট্রিস্টের কাছে আসলে ডক্টর রিপোর্ট দেখে বলে, আপনার বিপি কন্ট্রোলে নেই, থাকবে কিভাবে? এই লোক তো সুযোগ পেলেই চিল্লা পাল্লা মারামারি কাটাকাটি শুরু করে দেয়। ডক্টর নতুন প্রেসক্রিপশন আর ডায়েট চার্ট দিলে অর্জুন বিরক্ত হয়ে চলে আসে অফিসে। দিবাকর বলে, আমার মেয়ের স্কুলে 2 দিন পর অ্যানুয়াল ফাংশন আছে, তার একটা নাচের প্রোগ্রাম আছে, আমাকে বারবার করে যেতে বলেছে। ওই দিনকে ছুটি দেওয়া যাবে? অন্য কোনো অফিসার হলে ঠিকই ছুটি দিত, কিন্তু অর্জুন মুখের উপরে না বলে দেয়। সবাই ভিকটিমের বিস্তারিত জানতে সেমিনার রুমে এসেছে। ফরেন্সিক ডক্টর বলে, লোকটার নাম রমেশ, বয়স 39, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। ক্রাইম স্পটে পাওয়া সিগারেট বাটে কুকুরের ডিএনএ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, মানে কুকুর বাটটা চেটেছিল। এসবে অবশ্য অর্জুনের কোনো ইন্টারেস্ট নেই। ঘড়িতে সময় দেখে অ্যাটেনোডল ট্যাবলেট বের করে, এটা মূলত হাই ব্লাড প্রেশারের ওষুধ। ডক্টর বলে, লাশ থেকে মূলত 3টা অর্গান মিসিং। একটা হাইপোথালামাস, যার মাধ্যমে শরীরে সব নিয়ন্ত্রিত হয়, যেমন বডি টেম্পারেচার, ক্ষুধা, পিপাসা। পিটুইটারি গ্ল্যান্ড, যেটা হাইপোথালামাসকে সিগন্যাল পাঠায়, আর অ্যাড্রেনালিন গ্ল্যান্ড, যেটা সাধারণত কিডনির উপরে থাকে, আর এই গ্ল্যান্ডের মাধ্যমে স্ট্রেসে বডি রেসপন্স করে হরমোন ব্যালেন্স ঠিক রাখে। তবে খুনি এসব অর্গান দিয়ে কি করবে তা জানি না। অর্জুন বসে বসে ডেটিং অ্যাপে মেয়ে খোঁজায় ব্যস্ত। ডেটিং অ্যাপে ম্যাচ হওয়া এমনই এক মেয়ের সাথে দেখা করতে আসলে পুলিশের নজরে এমন ভাবে তার দিকে তাকায় আর এমন ভাবে প্রশ্ন করতে থাকে যে একজন ওয়াশরুমের বাহানা করে ভয়ে পালায়। রাতে বাবা এসে বলে, এভাবে একা একা মরার থেকে ডিপার্টমেন্টের কাউকে খুঁজে নে। অর্জুন বলে, ডিপার্টমেন্টের কারোর সাথে সম্পর্কে যাব না, এটাই আমার রুল। বাবা বিরক্ত হয়ে চলে যায়। অর্জুন পরের দিন অফিসের বাইরে আসলে
সুন্দরী এক মেয়ে এসে অর্জুনকে ডাকে। অর্জুন অবাক হয়ে বলে, আপনি কে? মেয়েটা বলে, আমার নাম মৃদুলা। গত রাতেই না আমাদের ম্যাট্রিমনিতে কথা হলো, আপনি তো আজ এখানে দেখা করতে বললেন। অর্জুন রেগে বাবাকে কল দিয়ে বলে, এসব কি বাবা? বাবা রেগে বলে, ভাবলাম তোর চেহারা দেখে কেউ আর আসবে না, তাই আমি কথা বলেছি। অর্জুন মৃদুলাকে বলে, আসলে আমার বাবা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এটা তারই কাজ। তবে তোমাকে আগে আমি দেখলে আমি কথা বলতাম। মৃদুলা বলে, চলো তাহলে এক কাপ কফি খেয়ে দেখি, ভালো লাগলে এগোবো, না হলে আজই সব শেষ। তবে আজ কফি শপে মৃদুলা অর্জুনকে পুলিশের মতো প্রশ্ন করতে থাকে। অর্জুন কথায় কথায় উল্টাপাল্টা গালি দিলে মৃদুলা বলে, তোমার লালন পালন তোমার মা করেনি, তাই না? এই জন্যই জানো না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। তবে তুমি চাইলে আমি তোমাকে সব শেখাতে পারি, তা কি বলো? আজকে ফ্রি আছো? অর্জুন বলে, হ্যাঁ, সারা দিন ফ্রি। ব্যাস দুইজন সারা দিন সমুদ্র পাড়ে ঘুরে সুন্দর কিছু সময় কাটায়। একদিনে তারা বুঝে যায় আসলে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। অর্জুন মৃদুলাকে সুন্দর একটা হেয়ার ক্লিপও কিনে দেয়। গাড়িতে দুজনে একে অপরের হাত ধরে চলতে থাকে। মৃদুলাকে বাসায় নামিয়ে অর্জুন খুশি মনে বাসায় ফিরে আসে। কি ভাবছেন মৃদুলার ভালোবাসায় অর্জুন তার এই সাইকোটিক আচরণ ভুলে যাবে? মোটেও না। পরের দিন সকাল হতেই অর্জুন তার পোষা শকুনকে নিয়ে তার পরের টার্গেটকে মারতে আসে। সর্বশক্তি দিয়ে লোকটাকে উল্টা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে দেয়। একটু পাশেই ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। চাকু দিয়ে লোকটাকে মারতেই যাবে, তখনই পাশে শুকনো পাতার আওয়াজ হলে অর্জুন সতর্ক হয়ে যায়। হঠাৎ আড়াল থেকে কে যেন তার উপরে গুলি ছুটতে থাকে। অর্জুন দ্রুত গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ পেছনে তাকালে দেখে বন্দুক তাক করে বর্ষা দাঁড়িয়ে আছে। বর্ষা তাকে বলে, সাবধান। কে শোনে কার কথা? হাতে থাকা চাকুটা সামনে ঝুলানো ভিকটিমের পিঠে ছুঁড়ে মারে, সাথে সাথেই সেটা পিঠে গেঁথে যায়। বর্ষা গুলি করতে গেলে অর্জুন কৌশলে বন্দুক ছিনিয়ে নিয়ে বন্দুক থেকে সব গুলি ফেলে বন্দুক খুলে ফেলে দেয়। বর্ষা কিছু বুঝে ওঠার আগেই তার নার্ভে মেরে তাকে বেহুশ করে বেঁধে রাখে। বর্ষার জ্ঞান ফিরতেই সে ছটফট করতে থাকে। অর্জুন তখন ভিকটিমকে যেখানে ঝুলিয়েছে তার নিচে শামিয়ানা রাখায় ব্যস্ত, যেন রক্ত সব সেখানে পড়ে, আর কোনো প্রমাণ না থাকে। বর্ষা রেগে চিৎকার করে বলে, প্রথম দিন তোমাকে দেখেই সন্দেহ হয়েছিল, তুমি আসলে একটা সাইকো, তুমি কোনো পুলিশ অফিসার হওয়ার যোগ্য না, আমি তোমার নামে রিপোর্ট করে জেলে ঢোকাবো। অর্জুন বেশ শান্তভাবেই বলে, আমি জেলে থাকলেও এই খুনগুলো হতেই থাকবে। গল্প চলে আসে কয়েক মাস আগে জম্মু কাশ্মীরের শ্রীনগরে। অর্জুন বরফে ঢাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ক্রাইম সিনে পৌঁছাতেই দেখে লাশ উল্টো করে ঝুলানো, পাশে নদীর স্রোত বয়ে চলছে। অর্জুন দেখে লাশের ঘাড়ে ঠিক বাম সাইড বরাবর নিখুঁত ভাবে কাটা হয়েছে, শরীরের অন্যান্য জায়গায়ও আঘাতের চিহ্ন। অর্জুন লাশটা পিছনে ঘুরিয়ে মাথার খুলিতে হাত দিতেই সেটা আলগা হয়ে যায়। বাপরে কি ভয়ানক। রবি বলে, বরফ জমার কারণে পায়ের ছাপ আর টায়ার মার্ক পাওয়া যায়নি। অর্জুন বলে, গাড়ির ওজনের কারণে বরফের উপর দিয়ে যাওয়ার পরেও নিচে মাটির উপরে একটা দাগ পড়ে যায়, বরফ গলালেই সেই মার্ক পেয়ে যাবে। অর্জুন ভালো করে লাশটা দেখে বলে, খুনির হাইট আমার থেকে 3 বা 4 ইঞ্চি বেশি হবে, গলায় কাটা দাগটাও 5 সেন্টিমিটারের মতো। শরীরে অন্যান্য আঘাতের দাগ দেখে মনে হচ্ছে ভিকটিমকে মারার পর কিছু একটা করেছে। ফরেন্সিক টিমকে ভালো করে দেখতে বলো, লাশ থেকে আর কোনো ডিএনএ স্যাম্পল পাওয়া যায় কিনা সেটা দেখো। এক কনস্টেবল অর্জুনকে ডেকে বলে, বরফ গলিয়ে একটা টায়ারের ছাপ পাওয়া গেছে। অর্জুন টায়ারের ছাপ দেখে বলে, এখানে 18 ইঞ্চি একটা দাগ আছে, তার মানে বড় গাড়ি। টেপ দিয়ে জায়গাটা মেপে বলে, 9mm এর গাড়ি মার্কেটে নতুন এসেছে, টায়ারের বিস্তারিত লিস্ট চেয়ে নাও। এখান থেকে বডি উঠিয়ে নিয়ে গেছে, মানে খুনি বেশ শক্তিশালী। রবি পাহাড়ের কাছেই ছোট গ্রামে এসে চিৎকার করে জিজ্ঞেস করে, গত রাতে এখানে কেউ কোনো বড় গাড়ি আসতে দেখেছো? সকলের একই কথা যে তারা কাউকেই দেখেনি। সব গাড়ি চেক করা হচ্ছে। গ্রামের সবাইকে তখনও জিজ্ঞাসাবাদ চলছে। রবি অর্জুনকে ফরেন্সিক রিপোর্ট দেখিয়ে বলে, টর্সো আর মাথার পেছনের ক্ষত মৃত্যুর পরে করা হয়েছে। লাশ থেকে 3টা অর্গান মিসিং, হাইপোথ্যালামাস, পেডিট্রি এবং অ্যান্ড্রিনালিম ইমপ্ল্যান্ট। অর্জুন বলে, এসব অর্গানের লেনদেন তো সম্ভব না, কারণ এগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না। তার মানে এইসব খুনের পেছনে অন্য কোনো কারণ আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেটা খুঁজে বের করতে হবে। জিজ্ঞাসাবাদ শেষে রবি অর্জুনকে বলে, জানা গেছে ওই সময় জঙ্গলে একটা ব্ল্যাক বলেরও দেখা গেছে। অর্জুন বলে, এখানে যে জায়গায় টায়ার বদলানো হয় সেখানের পুরো লিস্ট আমার চাই। পুলিশ এবার কাছাকাছি সব গ্যারেজে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একজন কনস্টেবল জানায়, শহরে শুধুমাত্র 3টা ব্ল্যাক বলেরও গাড়ি আছে যেগুলোর টায়ার চেঞ্জ করা হয়েছে। অর্জুন তার টিম নিয়ে সেই 3টা বাড়িতে তল্লাশি চালাতে আসে। একটা বাড়ি তালা বন্ধ, একটা বাড়িতে একজন বয়স্ক মহিলা তার গরুর খামারে কাজ করছে, আর আরেক বাড়িতে এক শিকারী থাকে। অর্জুন মহিলাকে জিজ্ঞেস করে, এই গাড়ি কি আপনার? মহিলাটি বলে, হ্যাঁ, আমরা গ্রামে গ্রামে গরুর দুধ ডেলিভারি দেই। এদিকে শিকারীর বাড়ির বাইরে একটা চামড়া দেখে অর্জুন জিজ্ঞেস করে, এটা কিসের চামড়া? শিকারী বলে, লাল ভাল্লুকের। অন্যদিকে মহিলার কথা বলার সময় বাসার ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ পাওয়া যায়। অর্জুন দ্রুত
দ্রুত বাসার ভিতরে গিয়ে চেক করলে দেখে এক প্রতিবন্ধী ছেলে বসে আছে। মহিলাটি বলে, ও আমার ছেলে, বেচারা ছোট থেকেই এমন। এদিকে বন্ধ বাসার পেছনে টায়ার দেখতে পেয়ে অর্জুন দ্রুত বাসার দরজা ভাঙতে বলে। তখনই মাডুসি নামের একজন সেই বাসায় আসে, কিন্তু পুলিশ দেখেই ভয়ে পিছিয়ে যায়। এক কনস্টেবল তাকে পেছন থেকে চেপে ধরলেও সে আচমকা বন্দুক বের করে কনস্টেবলকে গুলি করে সেখান থেকে পালাতে থাকে। অর্জুন আর রবি সহ বাকি পুলিশরা তার পিছু করতে থাকে। মাডুসিকে ফলো করতে করতে অর্জুন একটা কসাইখানার মধ্যে পৌঁছে যায়। আচমকা মাডুসি হামলে পড়লে দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মাডুসি একটা ধারালো হাড় অর্জুনের গলায় ধরলে অর্জুন তাকে আটকায়। পেছন থেকে আরেকজন এসে অর্জুনকে চেপে ধরে। অর্জুন এমন ভাবে সরে যায় যে হাড়টা সোজা তার পেছনে থাকা লোকটার গায়ে গিয়ে লাগে। সাথে সাথে কিছু লোক বেরিয়ে আসে। অর্জুন সবাইকে মেরে একদম হালুয়া বানিয়ে দেয়। অর্জুন হেডকোয়ার্টারে আসতেই ডিসিপি কার্নিকা অর্জুনকে বলে, এত ভায়োলেন্স কেন? 5 জনের অবস্থা খুবই খারাপ। তুমি একজন পুলিশ অফিসার হয়ে 5 জন আসামিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলে। অর্জুন বলে, আমার টিমের এক অফিসারের অবস্থাও আশঙ্কাজনক। বলেই রেগে কাস্টাডিতে আসে। মোটা একটা রড নিয়ে ইশারা করতেই রবি মাডুসির হাত ধরে সামনে এগিয়ে দেয়। অর্জুন একের পর এক বাড়ি মেরে তার হাত থেতলে দেয়। মাডুসিকে চেপে ধরে কানের কাছে বলে, ওই খুনটা তুমি করেছো তাই না? মাডুসি এত অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অর্জুন রেগে লাঠি বাড়ি মারতেই যাবে, তখনই একজন কনস্টেবল এসে মাডুসির ফোন অর্জুনকে দিয়ে বলে, সাইবার টিম ফোনটা আনলক করেছে। অর্জুন ফোন চেক করে দেখে সেখানে এক ভিডিওতে মাডুসি নৃশংসভাবে লোকটাকে যে খুন করেছে তার প্রমাণ রয়েছে, আর সে নিজেই এই ভিডিওটা করেছে। অর্জুন কেবিনে এসে মাডুসির ফোনে আর ভিডিও আছে কিনা দেখছে। তখনই খবরে দেখায় যে ওই একই রকম ভাবে আরো একটা খুন হয়েছে। অর্জুন অবাক হয়ে যায়, কারণ মাডুসি তো তার জিম্মায়। তাহলে খুন কে করলো? আর খুনটা আজই বিহারে হয়েছে। অর্জুন রবিকে বলে, বিহারে তদন্ত অফিসারের সাথে কথা বলে সব বিস্তারিত চেয়ে নাও। অর্জুন বেশ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর মাডুসির কাছে আসে দেখে কনস্টেবল তাকে ডেকেই যাচ্ছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। রবি বলে, বিহারের পুলিশ ক্রিমিনালকে 1 ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে, কিন্তু আমাদেরকে কোনো কিছু বলতে চাচ্ছে না। দুজন খুনি হুবহু একই রকম ভাবে কিভাবে খুন করতে পারে? অর্জুন বলে, আমরা আজই বিহার যাব। রবি বেশ চিন্তিত হয়ে বলে, কিন্তু এরিয়াটা তো সেফ না। অর্জুন হাই সিকিউরিটি নিয়ে বিহার থানায় পৌঁছায়। থানায় ঢুকেই সে এসআই কে বলে, আপনারা কোনো ইনফরমেশন দেননি কেন? এসআই বেশ ঘাবড়ে বলে, আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম। ওই ক্রিমিনাল সামনে সেলেই আছে। অর্জুন দেখে ছেলেটার মুখে লম্বা কাটা দাগ। কিছুক্ষণ পর অর্জুনকে বাকি সব এভিডেন্স দেখানো হয়, যেগুলো ক্রিমিনালের বাসা থেকে পাওয়া গেছে। অর্জুন ক্যামেরা হাতে নিয়ে দেখে সেখানেও খুন করার ভিডিও আছে। অর্জুন দ্রুত ভিডিওটা রবিকে দেখায়। একটা ফ্রিজার বক্স দেখে ওপেন করতে দেখে লাশের শরীর থেকে যে অর্গানগুলো বের করা হয়েছে সেগুলো এখানেই আছে। রবি ফোনে কথা বলা শেষ করে অর্জুনকে জানায়, এই একই রকম ভাবে মোট 13টা খুন হয়েছে। খুনের সাথে ভিকটিমের কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে অর্জুন হতবাক হয়ে যায়। অর্জুন বলে, এগুলো তো শুধু রেজিস্টার করা কেস, তার মানে আনঅফিসিয়াল আরো কেস আছে। সবাই একইভাবে মার্ডার করছে, মানে কারণ তো অবশ্যই আছে। বলেই সে কাস্টাডির ভিতরে ঢুকে ক্রিমিনালের হাতে মোচড় দিয়ে মাডুসির ছবি দেখিয়ে বলে, একে চেনো? ছেলেটা কোনো কথাই বলে না। এদিকে একজন এসে এসআই ইয়াদবকে খবর দেয়, থানায় যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এই ক্রিমিনালের বাবা বস গ্রুপকে ফান্ড দেয়। অর্জুন কাস্টাডির বাইরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রবি বলে, জানা গেছে থানায় অ্যাটাক হবে। এই ছেলের বাবা বোস, সে ওই গ্রুপের মাথা। অর্জুন বলে, ওকে যত দ্রুত সম্ভব শ্রীনগরে ট্রান্সফার করার ব্যবস্থা করো। ইয়াদব বলে, ট্রান্সফার করতে হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে, কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। পাশ থেকে কনস্টেবল বলে, আমাদের কাছে এত সময় নেই, আপনার কিছু হলে আমাদের চাকরি থাকবে না। অর্জুন কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা ভয়ানক ভাবে হাসতে হাসতে ইশারা করে দেখায় যে অর্জুন তার কিছুই করতে পারবে না। অর্জুন রেগে চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিতে থাকলে সবাই তাকে আটকে বলে, এভাবে নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। অর্জুন বলে, ওর শেষ আজ আমি দেখেই ছাড়বো। বলেই হাই সিকিউরিটির সাথে গাড়ি আর গার্ডস নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মরুভূমি ধুলার মাঝ দিয়ে 3টা পুলিশের গাড়ি যাচ্ছে। এটা দেখেই বোস গ্রুপের লোকজন তাদের গাড়ি দিকে গুলি ছুড়ে মারে। ওয়াকি টকিতে অর্জুনকে জানায়, পেছনে 2টা গাড়ি আমাদেরকে ফলো করছে আর আমাদের দিকে তাক করে গুলি ছুটছে। অর্জুন বলে, ওদের রাস্তা আটকে দাও। অর্জুনের গাড়ি মাঝখানেই ছিল, 2 পাশে 2টা ব্যাংকার। অর্জুন 1 2 3 বলতেই তারা গাড়ি 2টা রাস্তায় আটকায়, আর এই ফাঁকে অর্জুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অর্জুনের কমান্ড অনুযায়ী সবাইকে ঘেরাও করে নেয়। এসব দেখে ছেলেটা পালানোর চেষ্টা করলে রবি তাকে চেপে ধরে। অর্জুন গাড়ি নিয়ে শ্রীনগরে পৌঁছাতে দেখে থানার বাইরে সবাই তার বিরুদ্ধে আন্দোলন করছে। রবি সেই ছেলেকে নিয়ে থানার ভিতরে চলে যায়। কার্নিকা রেগে বলে, তুমি যে 5 জনকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছো তার মধ্যে 2 জন আজাদ কাশ্মীর দলের লোক।
গ্রুপ, ওখানকার বেশ নাম করা লিডার। ব্যাপারটা এখন পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। ওদের মধ্যে একজনেরও যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। বাইরে আন্দোলন চলছে, এটা তো কেবল শুরু। অর্জুন বলে কাস্টাডিতে দুজন ক্রিমিনাল আছে যাদের মার্ডারের ধরন একদম সেম। এর আগেও একইভাবে 13টা খুন হয়েছে। এদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে, তাই তা আগে খুঁজে বের করতে হবে। কার্নিকা বলে ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। অর্জুন কার্নিকার রুম থেকে বেরিয়ে রবিকে বলে দুজনের মধ্যে কমন কি আছে সেটা দ্রুত খুঁজে বের করো। দুজনের বাসায় তল্লাশি শুরু হয়। এদিকে অর্জুনের বিরুদ্ধে মানুষের আন্দোলন আর ক্ষোভ দিন দিন বাড়তেই আছে। অর্জুন মানসীর বাসার বাইরে দাঁড়িয়েছিল, সেখানে সেই শকুন এসে তার পাশেই বসে থাকে। কিছুক্ষণ পর রবি অর্জুনকে ডেকে বলে সন্দেহজনক সব জিনিসপত্র বাইরে এনে রাখা হয়েছে। অর্জুন একে একে সব জিনিসগুলো দেখতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা চাকুর উপরে। চাকুর গায়ে CTR লেখা। অর্জুন রবিকে জিজ্ঞেস করে CTR কোথাও শুনেছ বলে মনে হচ্ছে? রবি বলে না তো। অর্জুন বলে আমার তো মনে হচ্ছে আমি এই কেসে কোথাও একটা শুনেছি। এই কেসের সাথে যুক্ত সব ফাইল আর ছবি আমি আবার দেখতে চাই। থানায় আসতে দেখে বাইরে আন্দোলন চলছে। তারা প্রচুর রেগে অর্জুনের পুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। এই দৃশ্য দেখে অর্জুনের মাথায় রক্ত উঠে যায়। সে দ্রুত গাড়ি থেকে তার সেই মোটা রড বের করে দৌড়ে এসে হাতের কাছে যাকেই পায় তাকেই মারতে থাকে। একজনের হাতে থাকা চাদর দিয়ে আগুন নিভিয়ে চিৎকার করে বলে এটা কে জ্বালিয়েছে। সবাই ভয়ে চুপ হয়ে গেলে অর্জুন রেগে হাতের কাছে একজনকে পেয়ে তাকে মারতে থাকে। মারতে মারতে হঠাৎ লোকটার হাতে ট্যাটু দেখলে তার নজর আটকে যায়। তখনই তার মনে হয় বিহারের ক্রিমিনালের হাতেও সে সিটিকে লেখা ট্যাটু করা দেখেছিল। অর্জুন রবিকে বলে এই সিটিকের সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। এই অর্গানগুলো রিমুভ করা, হাতে ট্যাটু করা, চাকুর উপর মার্ক, এই সব দেখে মনে হচ্ছে কোনো ধার্মিক ব্যাপার হতে পারে। 70 থেকে 90 দশকে এই ধরনের সিরিয়াল কিলিং হতো। এক কাজ করো, দুজনকে কিছুক্ষণের জন্য একই ঘরের মধ্যে রাখো, এরপর দেখা যাক কি হয়। কিছুক্ষণ পর মারুসি আর সেই ছেলেকে মুখোমুখি বসানো হয়। অর্জুন তাদের দেখে কথা বের করার জন্য বলে বিজয় চৌহান। পরিবারের লোক বলতে শুধু মা আছে। আমার নাম তো নিশ্চয় শুনেছ, CTK বলার সাথে সাথেই দুইজন একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। অর্জুন বলে আমি সব জানি। বিজয় মারুসিকে ইশারা করতে থাকে যেন সে কিছু না বলে। অর্জুন বলে বিজয় সব প্রসিডিওর ঠিকঠাক করলেও মারুসি ভুল করেছে। মারুসি রেগে বলে মানে? বিজয় ধমক দিয়ে বলে চুপ থাকো, কিছু বলবে না। মারুসি রেগে বলে আমি কেন চুপ থাকবো? বিজয় বলে কারণ এটাই নিয়ম। মারুসি বলে আমি তো সব ঠিকভাবেই করেছি। অর্জুন বলে গলার কাঁটাটা ঠিক জায়গায় হয়নি। বিজয় কথায় কথায় বলে দেয় তুমি ভুল করলে কিভাবে? সব তো ওই ওয়েবসাইটে দেওয়া ছিল। মুখ ফসকে কি বের হয়ে গেল ভেবে তাড়াতাড়ি চুপ হয়ে যায়। অর্জুন বলে কোনো ওয়েবসাইটের জন্য হচ্ছে? রবি দ্রুত ফোন বের করে খুঁজে বলে এই ব্যাপারে ইন্টারনেটে কিছুই নেই। কাছারি থেকে বেরিয়ে অর্জুন রবিকে বলে সিটিকে নর্মাল কোনো ওয়েবসাইট না, এটা একটা ডার্ক সিক্রেট ওয়েবসাইট। এই ধরনের ডার্ক ওয়েব কারা কোথা থেকে ব্যবহার করছে সেটা সাইবার টিমও জানে না। এই জন্য ড্রাগস, বন্দুক, হিউম্যান ট্রাফিকিং এর মতো ইলিগাল কাজগুলোকে এসব ওয়েবসাইটে রান করিয়ে সাইবার ক্রিমিনালরা লাখ টাকা কামাচ্ছে। অর্জুন পুরো টিমকে ব্রিফ দিয়ে বলে আসলে এই ডার্ক ওয়েব একটা ছাউনির মতো কাজ করে, যেটা ক্রিমিনালদের বাইরে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখে। আমরা যে দুজন ক্রিমিনালকে ধরেছি তারাও ডার্ক ওয়েব ব্যবহার করে, যেটার নাম ক্যাপচার, টর্চার অ্যান্ড কিল, শর্ট ফর্ম CTK। বলেই অর্জুন রবিকে সেই ডার্ক ওয়েবসাইটটা দেখায়, যেখানে এরকম আরো অনেক খুনের ভিডিও আছে। রবি বলে কিন্তু এসব খুনের ভিডিও ওয়েবসাইটে শেয়ার করে কেন? অর্জুন বলে সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথরা তাদের মানসিকতা বা কাজ সহজে প্রচার করতে পারে না, তাই তারা এসব ডার্ক ওয়েব ব্যবহার করে, কারণ এখানে ধরা পড়ার ভয় নেই। ওরা একজন আরেকজনের সাথে মার্ডার, টর্চার ভিডিও শেয়ার করে। সেই মেন্টালিটির মানুষ এই ডার্ক ওয়েব দিয়ে একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে। সিরিয়াল কিলারদের সোশ্যাল মিডিয়া হলো এই CTK ওয়েবসাইট। রবি জিজ্ঞেস করে কিন্তু সবার মার্ডার একইভাবে কেন করছে? অর্জুন বলে এই গ্রুপের মেম্বার হওয়ার একটা নিয়ম আছে। এই গ্রুপের মেম্বার হতে হলে এই রুল ফলো করে দুইটা মার্ডারের ভিডিও বানাতে হবে। ওরা সবাই বলে দেয় যে মার্ডার কিভাবে করতে হবে, অর্গান কিভাবে বের করতে হবে, কিভাবে প্রিজার্ভ করতে হবে, এমনকি কোথায় পাঠাতে হবে। দুইটা মার্ডারের ভিডিও আপলোড হওয়ার পরে গ্রুপে তাদেরকে মেম্বার হিসেবে অ্যাপ্রুভ করে। অদ্ভুত ব্যাপার হলো সব মেম্বার মিলে বছরে একবার কোথাও না কোথাও দেখা করে। এই ওয়েবসাইট কে চালাচ্ছে, অর্গানগুলো কেন বের করা হচ্ছে, আর এরা কোথায় দেখা করবে সব আমাদেরকে জানতে হবে। সাইবার টিমকে ইনফর্ম করো। এই ওয়েবসাইট চালানো ব্যক্তির লোকেশন ট্র্যাক করতে বলো। থানার বাইরে এখনো অর্জুনকে বহিষ্কার করার জন্য আন্দোলন চলছে। রবি এসে খবর দেয় যে সাইবার টিম ওয়েবসাইট রান করা ব্যক্তির লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছে। ওয়েবসাইটে 380টা জায়গা থেকে সার্ভার রান করা হচ্ছে, তাই লোকেশন বের করা সম্ভব না। অর্জুন রেগে কাস্টাডির ভিতরে গিয়ে মারুসি আর বিজয়ের উপরে টর্চার শুরু করে। তাদেরকে মেরে ক্ষত জায়গায় মরিচের গুঁড়া লাগায় যেন তারা সত্যি কথা বলে দেয়। এদিকে বাইরে অর্জুনের নামে আন্দোলন চলছে তো চলছেই। অর্জুন কাস্টাডিতে মারুসির মুখে পানি ঢালছে। হঠাৎ কার্নিকা এসে বলে হাসপাতাল থেকে কল
এসেছে ওই দুজন নেতার একজন মারা গেছে, তোমাকে এখনই এখান থেকে যেতে হবে। অর্জুন কোনো কথা না শুনে বিজয়ের সেলে গিয়ে তার হাতে সুচ ফুটিয়ে দেয়। এদিকে কার্নিকা চিৎকার করেই যাচ্ছে যে তুমি নিয়মের বাইরে যেতে পারো না। পরিস্থিতি বেগতিক দেখে মাধুসী হঠাৎ খেয়াল করে তার হাতের কাছেই অফিসারের কোমরে বন্দুক আছে। সুযোগ বুঝে বন্দুক নিয়ে সোজা নিজের মুখে ঢুকিয়ে নিজেকে শেষ করে দেয়। সবকিছু এত দ্রুত হয়ে যায় যে কারোর কিছুই করার থাকে না। এদিকে বাইরের আন্দোলন এত বেড়ে যায় যে ব্যাপারটা রাজনৈতিক দিকে চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। অর্জুন বর্ষাকে বলে হাসপাতালে একজন আর লকআপে একজন মারা যাওয়ার পরে আমাকে রাজনৈতিক প্রেশারের কারণে ট্রান্সফার করে দেওয়া হয়। ওরা কারা আর কেন এসব করছে এসব জানার জন্য ওই গ্রুপের মেম্বার হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বর্ষা বলে তাই বলে কি মাসুম লোকদের জান নিবেন? অর্জুন বলে এই লোক মাসুম? 4 বছরের একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ চেক করতে গিয়ে দেখে বাচ্চাটা মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় যে মৃত্যুর আগে মেয়েটার সাথে টানা 7 দিন অন্যায় করা হয়েছে। আমার কাছে যদি ফ্রিডম থাকে তাহলে তো ওর চামড়া ছিঁড়ে প্রত্যেকটা বডি পার্ট আলাদা করতাম। অর্জুন বর্ষার পায়ে দড়ি কাটতে কাটতে বলে তুমি একদম ঠিক ভেবেছ, আমার ভেতরেও একটা সাইকো আছে, কিন্তু সে পুলিশেরই কাজ করে। বলেই বর্ষার চোখের সামনে লোকটার গলা কেটে ফেলে। অর্জুন অফিসে বসে তার দ্বিতীয় ভিডিওটা আপলোড করে দেয়। বর্ষা তার ল্যাপটপ নিয়ে এসে বলে ডার্ক ওয়েবের ওয়েবসাইট এক্সপ্লোর করতে গিয়ে একটা জিনিস খুঁজে পেয়েছি, এই ভিডিওটা দেখুন। অর্জুন ধূপ করে ল্যাপটপ বন্ধ করে বলে ওরা একবার ট্র্যাক করে ফেললে পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। বর্ষা বলে ট্র্যাক করতে পারবে না, কারণ আমি VPN ইউজ করেছি, এতটুকু বুদ্ধি আমার মাথায়ও আছে। বর্ষা একটা খুনের ভিডিও দেখে বলে এখানে পেছনে যে কেলা দেখছেন সেটা জয়পুরের সামোদ নামের একটা জায়গার, সেখানে আমি কাজ করেছি। অর্জুন বলে তাতে কি, এই মার্ডার তো অনেক আগেই হয়ে গেছে। বর্ষা বলে এই ভিডিও আপলোড করা ব্যক্তি শুধুমাত্র একটা ভিডিও আপলোড করেছে। অর্জুন বলে তার মানে সে আরেকটা খুন এখনো করেনি, আর সেটা খুব জলদিই করবে, আমরা চাইলে সেটা আটকাতে পারি। অর্জুন দ্রুত বেরিয়ে পড়ে আর বর্ষাকে বলে জয়পুর থানা ইনফর্ম করো আর এই ভিডিও থেকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও। অর্জুন তার পুরো টিম নিয়ে জয়পুরের থানায় এসে এসআই রতন সহ পুরো টিমকে সে ভিডিও দেখিয়ে সব জানায়। অর্জুন লোকটার গেঞ্জে দেখিয়ে রতনকে বলে টি শার্টে থাকা লোকটা দেখুন। রতন বলে এই ধরনের টি শার্ট তো কোনো পেট্রোল পাম্পের লোকই পরে। অর্জুন বলে জয়পুরের প্রতিটা পেট্রোল পাম্পের স্টাফদেরকে চেক করো আর পুরো গ্রাম সার্চ করে দেখো, মার্ডার তো সে অবশ্যই করবে, হতে পারে আজ বা 1 সপ্তাহ পরে। অর্জুন দিন রাত খোঁজ করতে থাকে। মৃদুলা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে তুমি কখন ফিরে আসবে? অর্জুন রিপ্লাই দিয়ে বলে তুমি জয়পুর চলে আসো। দিবাকর অর্জুনকে বলে আমার মেয়ের অ্যানুয়াল ডে ফাংশনের জন্য ছুটি চাই। অর্জুন বলে না, ছুটি হবে না। দিবাকরের মুখটা মলিন হয়ে যায়। অর্জুন কোয়ার্টারে আসতেই হঠাৎ দেখে মৃদুলা দাঁড়িয়ে আছে। অর্জুন অবাক হয়ে তাকালে মৃদুলা বলে আসতে বলেছিলে, এসে গেছি, আগামী 3 ঘন্টার মধ্যেই রিটার্ন ফ্লাইট। অর্জুন জিজ্ঞেস করে আমার জন্য জয়পুর চলে এসেছো? মৃদুলা অর্জুনের হাতে একটা পেন ড্রাইভ ধরিয়ে দেয়। অর্জুন সেটা ল্যাপটপে প্লে করতে দেখে AI দিয়ে মৃদুলা তার মায়ের ছবি থেকে ভিডিও বানিয়েছে। ভিডিওতে অর্জুনের মা বলছে আমার আদরের ছেলে, ঠিক মতো খাচ্ছ তো? শুনেছি তুমি সবসময় রেগে থাকো। আমার অর্জুন তো এমন না, সব সময় হাসবে আর বাবার সাথে ঝগড়া করবে না। অর্জুনের চোখে পানি চলে আসে। হঠাৎ ওয়াকি টকিতে কমান্ড আসলে সে উঠে চলে যায়। এই সুযোগে মৃদুলা অর্জুনের ব্রাউজার হিস্ট্রি চেক করতে থাকে। অর্জুন বলে আমাকে এখনই যেতে হবে। মৃদুলা বলে সমস্যা নাই, আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ক্যাব বুক করে নিব। অর্জুন একটা পেট্রোল পাম্পে জিজ্ঞাসাবাদ করছে, তখনই সেখানে একটা গাড়ি আসে। গাড়িতে কে বসে আছে সেটা অন্ধকারে দেখা যাচ্ছে না। অর্জুন দেখে গাড়িতে ক্যাস্ট্রোলের লোগো বসানো। পাশ থেকে আরেকটা গাড়ির হেডলাইট জ্বলে উঠলে অর্জুন দেখে ড্রাইভিং সিটে ভিডিও সেই লোকটা বসা। লোকটা বুঝতে পেরে পালিয়ে গেলে অর্জুন গাড়ি নিয়ে তার পিছু করে। অর্জুন পেছন থেকে গুলি চালিয়ে গাড়ির একটা টায়ার পাংচার করে দেয়, সাথে সাথেই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে। হঠাৎ অর্জুনের গাড়ির সামনে আরেকটা গাড়ি আসলে গাড়িটা অর্জুনের চোখের আড়ালে চলে যায়। গাড়ি সরতেই অর্জুন সামনের দিকে এগিয়ে যেতে দেখে একটা চেকপোস্ট। অর্জুন বর্ষাকে জিজ্ঞেস করে এখান থেকে কোনো কালো গাড়ি গেছে? বর্ষা বলে না তো। অর্জুন বর্ষা থেকে টর্চ লাইট নিয়ে বলে ওই খুনি গাড়ি নিয়ে পেট্রোল পাম্প এসেছিল, সবাই নজর রাখো। অর্জুন টর্চ লাইট জ্বালিয়ে আবারও উল্টা দিকে দৌড়াতে থাকে। হঠাৎ তার নজর পড়ে জঙ্গলের ভেতরে একটা রাস্তার দিকে, যেখানে টায়ারের ছাপও আছে। অর্জুন সেই রাস্তা ধরে এগিয়ে যেতে দেখে সেখানে সেই কালো গাড়িটা পার্ক করা। অর্জুন ধীরে ধীরে গাড়ির কাছে আসে। পিছনের দরজা খুলতে দেখে সেখানে হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়ে পড়ে আছে। হঠাৎ লোকটা পিছন থেকে এসে অর্জুনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। অর্জুনের মনে পড়ে ট্রেনিং এর সময় শিখিয়েছিল যদি তার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দেয় তাহলে হামলাকারীকে সেই ছুরি বের করতে দিবে না, তাহলে রক্তক্ষরণ বেশি হবে। অর্জুন লোকটার হাত মুচড়ে একের পর এক মারতে থাকে, কিন্তু লোকটা বারবার সেই চাকু বের করার চেষ্টা করে। অর্জুন বারবারই তাকে আটকায়। শেষমেশ লোকটাকে এমন জোরে মারে যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। গাড়ির কাছে এসে গাড়িতে থাকা মিটার বাঁধন খুলে গাড়িতে উঠতে গেলে দেখে সেই লোকটা সেখানে নেই। লোকটা আচমকা এসে অর্জুনের পেট থেকে ছুরিটা
এক টানে বের করে নেয়। সাথে সাথেই সেখানে গলগলিয়ে রক্ত পড়তে থাকে আর অর্জুন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। লোকটা অর্জুনকে গাড়ির পেছনের ডিকিতে উঠিয়ে তার পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর ফোনে কাউকে বলে রাস্তায় একটা সাপ এসে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল, এখনই আসছি বলেই সেই গাড়ির ব্যাগডালা বন্ধ করে দেয়। এদিকে ঘন জঙ্গলের মাঝে একটা ভাঙা বাড়িতে ঘাড়ে ট্যাটু করা এক ব্যক্তি ল্যাপটপ খুলে ডার্ক ওয়েবে ঢোকে। সেই লোকও গাড়ি নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। ঝাঁকি খেয়ে অর্জুনের জ্ঞান ফিরে আসলে সে পকেট থেকে তার হাই বিপির ওষুধ বের করে খেয়ে নেয়, যেন রক্তের গতি কমে যায়। ওইদিকে ল্যাপটপের সামনে বসে থাকা ব্যক্তি ডার্ক ওয়ার্ল্ডে ঢোকে। গাড়ি এসে এক বাংলোর সামনে থামে। লোকটা অর্জুনের পা ব্যথার সময় পায়ে পুলিশের শু দেখে অবাক হয়ে যায়। তখনই অর্জুন একটা ছুরি নিয়ে সোজা লোকটার ঘাড়ে ঢুকিয়ে দিয়ে বলে সাপ মরেছে কিনা সেটা আগে চেক করতে হয়। বলেই সেই লোকটাকে এমন ভাবে চেপে ধরে সে মারা যায়। অর্জুন গাড়ির ভিতর থেকে তার ওয়ালেট আর ফোন বের করে তার টিমকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে দিবাকর আর বর্ষা চলে আসে। অর্জুনের অপারেশন করে তার কাটা জায়গাটা সেলাই করা হয়। জ্ঞান ফিরতেই অর্জুন দেখে তার পাশে বাবা বসে আছে। অর্জুন হাত বাড়িয়ে দিলে বাবা পরম ভালোবাসায় তার হাত ধরে। অর্জুন এক ঝাড়ি দিয়ে হাত ফেলে বলে আগে আমার ল্যাপটপ দাও। বর্ষা ল্যাপটপটা দিলে অর্জুন দ্রুত সেই সিটিকে ওয়েবসাইটে ঢুকে দেখে তাকে মেম্বার হিসেবে অ্যাপ্রুভ করা হয়েছে। অর্জুন থানায় আসতে দেখে সিটিকে অ্যাডমিন থেকে গেট টুগেদার মেসেজ এসেছে, কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে একটা জায়গায় যেতে বলা হয়েছে। অর্জুন দ্রুত সেটা রয়কে দেখিয়ে বলে ওরা বছরে একবারই দেখা করে। কালকে অরুণাই এক্সপ্রেস ট্রেন নিয়ে অরুণাচল যেতে বলা হয়েছে। নাহারগঞ্জ স্টেশনের বাইরে বাস স্টপেজে অপেক্ষা করতে বলেছে। সেখান থেকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। এই গ্রুপের সবাইকে ধরার এই একটাই সুযোগ। রয় উল্টা সন্দেহ নজরে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি এই গ্রুপে জয়েন হলে কিভাবে? অর্জুন বলে প্লিজ বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা অনেক সিরিয়াস। রয় জিজ্ঞেস করে তুমি এই কেস নিয়ে এত পাগল হয়ে গেছো কেন? অর্জুন বলে এই ক্রিমিনালদের হয়তো জেলের ভিতরে থাকতে হবে, না হয় মাটির নিচে। এরকম সাইকোদের বাইরে ঘোরার কোনো অধিকার নেই। রয় বলে অরুণাচলে যেন কোনো ঝামেলা না হয় সেদিকে নজর রাখবে। আমি আমার এক অফিসারকে তোমার সাথে পাঠাচ্ছি। অর্জুন রেলওয়ে স্টেশনের বাইরে অপেক্ষা করছে। রয় সেখানে মৃদুলাকে নিয়ে এসে বলে মৃদুলা আমাদের নতুন অফিসার। মৃদুলা অর্জুনকে স্যালিউট দিলে মৃদুলাকে এভাবে দেখে অর্জুন হতবাক হয়ে যায়। রয় বলে মৃদুলা ডিরেক্ট আমাকে রিপোর্ট করবে। ট্রেনে অর্জুন আর মৃদুলা সামনাসামনি বসে আছে, কিন্তু অর্জুন একবারও মৃদুলাকে দেখছে না। অর্জুন সবাইকে বলে এখন তোমরা সবাই আলাদা আলাদা কম্পার্টমেন্টে গিয়ে বসো। আমি নারায়ণনগর স্টেশনে নেমে যাব, তোমরা ওখানেই নামবে। আমাকে ফোন আর ওয়ালেট স্টেশনের বাইরে ডাস্টবিনে ফেলতে বলা হয়েছে, তার মানে কোনো কন্ট্যাক্ট থাকবে না। আমাকে স্টেশনের বাইরে 1 কিলোমিটার দূরে একটা বাস স্টপ থেকে পিক করা হবে এমনই বলা আছে। আমি তোমাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছি। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই লোকেশন ট্রেস করে এরপর লোকাল পুলিশকে খবর দিবে। সবাই ব্যাগ নিয়ে আলাদা আলাদা কম্পার্টমেন্টে চলে যায়। মৃদুলা যেতে গিয়েও আবার ফিরে এসে জিজ্ঞেস করে 2 মিনিট কথা বলা যাবে? অর্জুন প্রচন্ড বিরক্তি নিয়ে বলে না। কিছুক্ষণ পর ওয়াশরুমে যেতে গিয়ে মৃদুলা দেখে অর্জুন দরজায় দাঁড়িয়ে আছে। মৃদুলাকে দেখে অর্জুন চলে যেতে গেলে মৃদুলা তার কলার ধরে বলে এক কদম নড়লে ধাক্কা মেরে ফেলে দিব, এমন কেন করছো? অর্জুন বলে রয়ের কথা মতো আমার উপর নজর রাখতে এখানে এসেছিলে তাই না? তুমি আসলে আমার জন্য জয়পুর আসোইনি। মায়ের ভিডিও একটা নাটক ছিল। মৃদুলা বলে আমি তোমাকে 4 বছর আগে ভাইজাকে দেখেছিলাম। আমার দিদির সাথে একজন খারাপ ব্যবহার করছিল, ওখানে এমন হয় এটা শুনেছিলাম, কিন্তু নিজের বোনের সাথে এমন হতে দেখে নিজেকে অসহায় লাগছিল। সেদিন আমি প্রথমবার অর্জুন সরকারকে দেখি। তুমি এসে ওই বখাটেদের মোটা লাঠি দিয়ে বাড়ি মেরে সোজা করে দিয়েছিলে। সেদিনই আমি পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেই। 4 বছর পর তুমি আমার ব্যাচকে লেকচার দিতে হাওয়াই একাডেমিতে আসো। তখন তোমাকে আরো কাছ থেকে দেখার সুযোগ হয়। তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, সেগুলো বিশ্বাস করলে তোমাকে ঘৃণা করা উচিত, কিন্তু আমি উল্টা তোমার প্রেমে পড়ে গেছি। অর্জুন জিজ্ঞেস করে আর ম্যাট্রিমোনিয়ালে কি করছিলে? মৃদুলা বলে পোস্টিং এর পর জানতে পারি তুমি ডিপার্টমেন্টের কাউকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো, তাই বাধ্য হয়ে ওই সাইটে গিয়েছিলাম। এসব শোনার পরে অর্জুনের মন নরম হয়ে যায়। ব্যাস তাদের প্রেমও শুরু হয়ে যায়। অর্জুন ট্রেনের ওয়াশরুমে গিয়ে চোখে লেন্স পরে নেয়, যেন তাকে রিয়েল সাইকোদের মতো লাগে। ট্রেন নাহারগঞ্জ শহরে এসে পৌঁছায়। অর্জুন ট্রেন থেকে নেমে সামনের ডাস্টবিনে তার ফোন আর ওয়ালেট ফেলে দিয়ে চলে যায়। রাত হয়ে যাওয়ায় বিদঘুটে অন্ধকারের মধ্যে অর্জুন নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে এক বাস স্টপের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর 3টা কালো রঙের গাড়ি আসে। দূর থেকে টিমের সবাই তাদের উপর নজর রাখে, কিন্তু 3টা গাড়ি হওয়ায় কোনটায় অর্জুন আছে সেটা খেয়াল করতে পারে না। মৃদুলা গাড়িতে করে পিছু নেওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি অন্যদিকে চলে যায়, তাই দিবাকরকে সেই গাড়ি পিছু করতে বলে। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা গাড়ি অন্যদিকে চলে যায়। মৃদুলা বর্ষাকে নামিয়ে সেই গাড়ি পিছু করতে বলে, আর মৃদুলার সামনের গাড়ি পিছু করে। কিছু দূর যাওয়ার পর গাড়ি এক বাংলোতে প্রবেশ করলে মৃদুলা রাস্তায় গাড়ি থামিয়ে জঙ্গলের ভিতরে উকি মেরে দেখার চেষ্টা করে। দিবাকর আর বর্ষাকে কনফারেন্সে নিয়ে জিজ্ঞেস করে কেউ অর্জুনকে দেখেছো? বর্ষা বলে গাড়ি বিল্ডিং এর ভেতরে যাচ্ছে, কিন্তু অর্জুনকে দেখা যাচ্ছে না। দিবাকর বলে পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে দেখা যাচ্ছে না। মৃদুলা বলে লোকাল পুলিশকে ইনফর্ম করে ফোর্স পাঠাতে বলো, তাদেরকে নিয়ে রেড দিব। অর্জুন এই 3 জায়গার কোনো এক জায়গায় আছে, কিন্তু গল্পের আসল টুইস্টটা এখানেই। কালো গাড়ির আড়ালে কয়েকজন লোক এসে অর্জুনের মুখে কাপড় বেঁধে
বেঁধে জঙ্গলের অপর দিক দিয়ে সাদা রঙের গাড়িতে করে অন্য এক জায়গায় নিয়ে আসে। জায়গাটা হলো অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের বার্মিজদের পরিত্যক্ত এক বাংলো। ঘড়িতে রাত 9:30। অর্জুনকে গাড়ি থেকে নামিয়ে গাড়িটা চলে যায়। অর্জুন মুখের উপর থেকে কাপড় সরালে চারপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সামনে তাকালে দেখে অল্প বয়স্ক এক ছেলে দাঁড়ানো। তাকে এগিয়ে আসা দেখে কুকুরগুলো চলে যায়। এক লোক এসে অর্জুনকে সার্চ করে যে তার সাথে কিছু আছে কিনা। সার্চ হয়ে গেলে ছেলেটা বলে আমার নাম আলফা। ওই মাস্ক আর ওই 3টা গাড়ির জন্য সরি। নতুন কাউকে আনার সময় আমরা এভাবেই আনি। অর্জুন বলে ভালোই তো হিন্দি বলো। আলফা বলে আমি সব ভাষাই পারি। অর্জুনকে বাংলার ভেতরে নিয়ে আসলে আলফা বলে এই বাংলো 150 বছর আগের রয়্যাল বার্মিজ প্যালেস। এরপর এই প্রদেশের সরকার এটাকে হাসপাতাল হিসেবে ব্যবহার করে। গত 40 বছর ধরে এই প্রাসাদ কেউ ব্যবহার করেনি, তাই এটাকে মাঝে মাঝে আমাদের খেলার মাঠ বানাই। অর্জুনকে তার রুম দেখিয়ে দিলে অর্জুন বলে মাঠ তো অনেক সুন্দর, কিন্তু খেলাটা আসলে কি? আলফা বলে খুব শীঘ্রই জানতে পারবে, অপেক্ষা করো। আলফা চলে গেলে অর্জুন তার রুম দিকে থাকে। দেওয়ালের এক কোণায় দেখে সাদা কোট আর কালো বোটাই ঝুলানো, সাথে কিছু জামা কাপড় আর একটা ক্যাসেট। বাইরে কিছু একটা শব্দ পেয়ে অর্জুন জানালার ধারে গেলে দেখে নিচে আরেকটা লোককে আনা হয়েছে। আলফা অর্জুনের মতোই সেই লোকটাকে সার্চ করছে। রাত 10টা বাজে। মৃদুলা লোকাল পুলিশ ফোর্স নিয়ে রেডি। রয়কে বলে আজ রাতের মধ্যেই যা করার করতে হবে। রাত পেরিয়ে গেলে আমরা অর্জুনকে আর খুঁজে পাবো না। রয় বলে তুমি কি একসাথে 3 জায়গায় রেড করতে চাচ্ছ? মৃদুলা বলে কি হচ্ছে না জেনে রয় থামিয়ে বলে আমি জানি তুমি চিন্তায় আছো, কিন্তু একটু ধৈর্য ধরো। রাত 10:10। আলফা অর্জুনের রুমের সামনে এসে ডাক দিলে অর্জুন সাদা কোট পরে বেরিয়ে আসে। আলফা অর্জুনকে নিয়ে হাঁটা শুরু করে। মাঝপথে বাকি প্লেয়ারদেরকে সাথে নিয়ে নেয়। অর্জুন বাদেও আরো 4 জন আজ এখানে নতুন এসেছে, যাদের মধ্যে একজন মেয়েও আছে। আলফা প্লেয়ারদের এক ময়দানে নিয়ে আসে। সেখানে আছে তাদের মতো আরো কিছু সাইকো। দুজন মারামারি করছে। একজন আরেকজনকে আচমকা চাকু মারে, তবুও সে হার না মেনে পায়ে কামড়ে ধরে। আলফার লোক হাউন্ড সেই চাকু মারা ছেলেটার নাকে মারতে মারতে তাকে আধমরা করে ফেলে। এরপর স্টেজের দুই পাশে বাঁধা কয়েকটা দড়ির একটা কাটে। কতগুলো সাইকো এক হলে কি ভয়াবহ পরিবেশ হয় এই জায়গা তার প্রমাণ। আলফা সবাইকে বলে এরা আমাদের নতুন সদস্য। সবাই সিটিকে বলে স্লোগান দিতে থাকে। আলফা অর্জুনকে ইশারা করলে অর্জুন বুঝতে পারে না যে কি করবে। আলফা বলে একটা দড়ি কাটো। কৌতূহলী হয়ে অর্জুন ভয়ে ভয়ে দড়ি কাটে। এরপর বাকিরাও এক এক করে দড়ি কাটে। আলফা চিৎকার করে জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি? আমাদের সবার ভিন্ন ভিন্ন কারণ আছে, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস কমন। কি চাই আমরা? একজন চিৎকার করে বলে ফ্রিডম। আলফা জিজ্ঞেস করে এটা ঠিক না বেঠিক তার ফয়সলা কে করবে? এই সমাজ? ওই সমাজের ধার ধারি না। আইন কানুন বিচার এসব আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের মতামতকে দাবিয়ে রাখার জন্য। এই জন্যই আমরা এই জায়গা বানিয়েছি যার নাম সিটিকে। এদিকে সেই দড়ি একটু একটু করে ছিঁড়তে থাকে। আলফা বলে মানুষ এটাকে খুন বলে, কিন্তু আমরা এটাকে ফ্রিডম বলি। তারা বলে ক্রাইম, আমরা বলি পরিবর্তন। তারা সাইকো বলে আর আমরা বলি সমাধান। দড়ি ছিঁড়তেই যাবে তখনই সবাই সরে দাঁড়ায়। অর্জুন দেখে সামনে এক মেয়েকে বেঁধে রাখা। যেহেতু ডান পাশে দড়ি বেশি কাটা হয়েছে, তাই মেয়েটার ডান হাতের সাথে ডান পাশের পুরো অংশ দড়ির সাথে ছিটকে একদম কেটে যায়। এমন বিভৎস দৃশ্য দেখে অর্জুন এগোতে গিয়েও এগোতে পারে না। মনে মনে অর্জুনের ভীষণ রাগ হয়, কিন্তু তার কিছুই করার থাকে না। এরই সাথে আলফা নতুন সদস্যদেরকে সিটিকেতে স্বাগতম জানায়। আলফা বলে এটা তো কেবল শুরু, এই খেলা আরো মজার হবে। সবাই 1 ঘন্টায় 6 নাম্বার গেটে চলে আসে। এই খুনের পর সবাই পার্টি করতে ব্যস্ত হয়ে যায়। নতুন সদস্যরাও বাকি সবার সাথে মিশে যায়। সবার সাথে তাল দিতে অর্জুনও পার্টি এনজয় করে। সাদা কোট পরা মেয়েটা এসে অর্জুনের সাথে ফ্লার্ট করা শুরু করলে অর্জুন তাকে পাত্তা না দিলে সে চলে যায়। অর্জুন খেয়াল করে এক লোক দূরের এক মাটির নিচের ঘর থেকে বের হচ্ছে। সকলের নজর এড়িয়ে অর্জুন সেখানে গিয়ে দেখে অনেকগুলো খাঁচা, নিচে আরেকটা কম্পার্টমেন্ট। অর্জুন নিচে নামতেই দেখে খাঁচায় নানা বয়সের মানুষ, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, কিশোর সব শ্রেণীর মানুষকে রাখা আছে। এক মহিলা অর্জুনকে দেখে বলে পুলিশ আমাদেরকে বাঁচাতে ঠিকই আসবে, তুমি আমাদেরকে মারতে পারবে না। পুলিশের প্রতি মহিলাটার এত বিশ্বাস দেখে অর্জুন পাশের ছেলের দিকে তাকিয়ে একটু আগে যাকে মারা হলো তার কথা মনে করে আফসোস করতে থাকে। সেখান থেকে বেরিয়ে চলে আসে মনিটর রুমে। সামনে অনেকগুলো কম্পিউটার, পাশে বরফের বাক্স রাখা যার মধ্যে রয়েছে মৃত মানুষদের অর্গান। আলফা চলে আসলে অর্জুন আলে লুকিয়ে পড়ে। আলফা কম্পিউটারে বসতেই তাকে যেন কে কল দেয়। আলফা কল রিসিভ করে বলে আমি এখনই পাঠাচ্ছি, আমাকে আর কল দিবে না বলেই কল কেটে দেয়। অর্জুনের অপর দিকের এক দরজার কাচের মধ্যে আলফার লোক হাউন্ড অর্জুনের দিকে তাকিয়ে ইশারা করে। মজার বিষয় হলো এই গ্লাসটা ওয়ান সাইডেড হওয়ায় অর্জুনকে দেখা যাচ্ছে না। হাউন্ড আসলে আয়নায় নিজেকে দেখছে। আলফা চলে গেলে অর্জুন কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড থাকায় পারে না। অর্জুন ফোন দিয়ে কল করার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। তাই ফোনের তার খুলে সাদা গাড়ির কাছে যায়। সেটা লক থাকায় জুতার ফিতা খুলে প্যাচ দিয়ে লক খুলে গাড়ির ক্যাসেট খুলে নেয়। অর্জুন রুমে গিয়ে সেই রেডিওতে কানেক্ট করে। এদিকে বর্ষা আর দিবাকর পুলিশ ফোর্স নিয়ে সেই জায়গায় রাত 11:30টায় রেড দিতে আসে। অর্জুন ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য ছাদে ওঠে। দিবাকরের উপরে হঠাৎ হামলা হয়।
হয়। এক পুলিশ কিছুক্ষণ পর বর্ষাকে কল দিয়ে বলে এখানে কিছুই পায়নি, তবে দিবাকর স্যার মিসিং। ঠিক তখনই বর্ষার টিমের উপরেও বিল্ডিং থেকে গুলি করা হয়। বর্ষা কোন রকমের টিমকে নিয়ে গাড়ির কাছে এসে মৃদুলাকে কল দিয়ে বলে এখানে থাকা সেফ না, আমরা ফিরে যাচ্ছি। কল কাটতেই মৃদুলা খেয়াল করে চারপাশ থেকে গুন্ডারা তাদেরকে ঘিরে ধরেছে। এই গুন্ডাদের সাথে মৃদুলার হাড্ডাহাড্ডি এক লড়াই শুরু হয়। দুজন মৃদুলাকে ধরে বসলে মৃদুলা কোন রকমের বন্দুক বের করে একজনের পায়ে গুলি করে। সাথে সাথেই সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তাকে সাহায্য করতে আর একজন তার পিছু পিছু দৌড়ায়। একজন এসে মৃদুলার গলা চেপে ধরে। হঠাৎ এক গুলির শব্দ হয় আর গুন্ডাটা মারা যায়। আসলে পুলিশ ফোর্স এসে মৃদুলাকে বাঁচাতে গুলি করে দেয়। মৃদুলা পুলিশকে ঝাড়ি দিয়ে বলে পাগল হয়ে গেছেন নাকি? এই লোক অর্জুনের লোকেশন জানতো, ওইদিকে যান। ওরা ওইদিকেই পালিয়েছে। অর্জুন খেয়াল করে খাঁচার বৃদ্ধ লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার তাকে মারার পালা। এক বোর্ডের উপরে শুয়ে তার হাত পা বেঁধে রাখা হয়েছে। আলফা একটা রিমোট হাতে দিয়ে সবাইকে প্রেস করতে বলে। এক একজন প্রেস করে আর নিচ থেকে ইলেকট্রিক করাত উঠে আসে, কিন্তু একবারও লোকটার গায়ে লাগে না। তাই তারা হতাশ হয়ে যায়। তৃতীয়বার বাটন চাপলেই লোকটার 4 আঙ্গুল একদম কেটে যায়। ফিনকে দিয়ে রক্ত ছিটকে পড়ে। লোকটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। এমন দৃশ্য সহ্য করতে না পেরে অর্জুন তার কাউন্টডাউন শুরু করে দেয়। অর্জুন রেডি সেট গো বলার সাথে সাথেই রান্নাঘরের সব গ্যাস সিলিন্ডার একসাথে ব্লাস্ট হয়। আসলে এটা অর্জুনেরই কারসাজি। ব্লাস্ট হয়ে যাওয়ায় উপরে কিছু অংশ ভেঙে পড়ে। সবাই দৌড়ে অন্য অংশে গিয়ে দেখে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আলফা সবাইকে যার যার রুমে যেতে বলে। রাত 12:30। রয় মৃদুলাকে কল দিয়ে জিজ্ঞেস করে কি হচ্ছে ওখানে। মৃদুলা বলে 3 জায়গার এক জায়গাতেও অর্জুন নেই। তার উপরে ওরা দিবাকরকেও নিয়ে গেছে। আমরা লোকাল টিমের সাথে সার্চ অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। রয় বলে থানার বাইরে এক কদমও রাখবে না, আমার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত কিচ্ছু করবে না। মৃদুলা কল কেটে বর্ষাকে বলে এগুলো কি? আমাদের টিম বিপদে আছে আর উপর থেকে সার্চ অপারেশনের পারমিশন দিচ্ছে না। আমার মন বলছে এই জঙ্গলের মধ্যেই ওদের মিটিং প্লেস, চলো আমরা আনঅফিসিয়ালি সার্চ করি। বর্ষা বলে একবার ভুল করে দিবাকরকে হারিয়েছি, আর এমন করব না। মৃদুলা বলে আমি যাচ্ছি, তুমি আসবে কি না আসবে সেটা তোমার ব্যাপার। এমন বিপদের সময় বর্ষা মৃদুলাকে একা ছাড়তে পারে না, তাই সেও তার পিছু পিছু যায়। 1:30 বাজে। আলফা সবাইকে দাঁড় করিয়ে বলে জানো এখানে ক্যামেরা নেই কেন? কারণ আমাদের মূল মন্ত্র ছিল বিশ্বাস ভরসা, কিন্তু আমরা এই প্রথম ব্যর্থ হয়েছি। গাড়িতে রেডিও মিসিং, আমার স্যাটেলাইট ফোনের তার নষ্ট, আর এখন এই ব্লাস্ট। নতুন সদস্যদের আনার সময় যে 3 জায়গায় দেখানো হয় সেখানে পুলিশের অ্যাটাক হয়েছে, মানে পুলিশ আমাদের গ্রুপে ঢুকে পড়েছে। আলফা এবার নতুন সদস্যদের 5 জনকে রিং এর মধ্যে ডাকে। 5 জন এসে দাঁড়ালে আলফা বলে এদের মধ্যে একজন পুলিশ আর বাকি 4 জন সিটিকে সদস্য। সিটিকে গ্রুপ তাদের প্যাশনের জন্য মারে আর পুলিশ বাঁচার জন্য। পুলিশ এখানে অবশ্যই মরবে। তোমাদের মধ্যে যে বেঁচে যাবে সেই হবে সিটিকে সদস্য। তোমাদের মধ্যে একজনই বাঁচবে। শুরু করো লড়াই। রিং এ দড়ি বেঁধে দেওয়া হয়। আলফা যত রকমের চাকু দা আছে সব রিং এর মধ্যে দিয়ে দিলে সবাই দৌড়ে গিয়ে এক একটা তুলে নেয়, কিন্তু অর্জুন কিছুই নেয় না। এদিকে বর্ষারা টিম নিয়ে রওনা দেয়। গাড়িতে মৃদুলা বলে এতগুলো সাইকোর মধ্যে অর্জুন কিভাবে থাকবে? আমার তো অনেক ভয় করছে। বর্ষা বলে চিন্তা করো না, যত বড়ই সাইকো হোক না কেন অর্জুন স্যার সব সাইকোর বাবা। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বাকিরা অস্ত্র ব্যবহার করলেও অর্জুন হাত পা দিয়ে অ্যাটাক করছে। তবে এই মেয়েটাও কম না, একজনকে মেরে তার রক্ত আবার জিভে লাগিয়ে স্বাদ নিচ্ছে। ইয়াক। আলফার নজর অর্জুনের উপরে। তার বারবার অর্জুনকেই সন্দেহ হচ্ছে। অর্জুন যে বড় মাপের সাইকো সেটা প্রমাণ করতে আহত একজনকে রামদা দিয়ে এক কোপ মেরে শেষ করে দেয়। এরপর একজন মুখ থেকে সিগারেট কেড়ে নেয়। একে একে 3 জনের ভয়ানক মৃত্যু হয়। বাকি থাকে অর্জুন আর সেই মেয়েটা। মেয়েটা চাকু নিয়ে অর্জুনের উপরে হামলা শুরু করে, কিন্তু অর্জুন শান্তভাবে তাকে আটকাতে থাকে। এক পর্যায়ে মেয়েটা অর্জুনের মুখে এক পোস্ট দিলে অর্জুন রেগে মেয়েটার চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে। মেয়েটা কোন রকমের সামলে একদম চাকুর সামনে দাঁড় করিয়ে বলে তুমি এখানে টিকতে পারবে না। অর্জুন চাকুটা মেয়েটার দিকে দিলে সোজা গলায় ঢুকিয়ে বলে ক্যারিয়ারের শুরু থেকে এই একটা কথাই শুনছি। সাথে সাথেই মেয়েটা মারা যায়। সবাই ফ্রিডম ফ্রিডম বলে চিৎকার করতে থাকলে বিরক্ত হয়ে অর্জুন চিৎকার করে ওঠে। আলফা উপরে এসে বলে আসলে শুধু ট্রেন পুলিশ অফিসাররাই 4 সিটিকে সদস্যকে এভাবে মারতে পারে, তাই না? বাহ, কি টেকনিক আর মেথড। অর্জুন তাকে থামিয়ে বলে যত বেশি সন্দেহ করবে তত বেশি খেলতে পারবো, তুমি চাইলে আরো আনতে পারো। আলফা তার লোকদেরকে ডাক দিলেই তারা দিবাকরকে নিয়ে আসে। অর্জুন ভিতরে ভিতরে অবাক হলেও বাইরে একদম কুল থাকে। আলফা দিবাকরকে জিজ্ঞেস করে তুমি কে কে চিনো? অর্জুন চোখের পলক ফেলে ইশারা দেয় যে হ্যাঁ বলো। দিবাকর বলে হ্যাঁ চিনি, আমার সিনিয়র। আলফা বিশ্বাস করবে কিনা সেই দ্বিধায় পড়ে যায়। আলফা বলে এই কথা সত্যিও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। অর্জুনকে বলে তুমি এতক্ষণ ভালোই খেলেছো, আর একটা খুন করো তাহলে মেনে নিব তুমি পুলিশ না। দিবাকরের জান তো ভয়ে শুকিয়ে যায়। রিং এর মধ্যে চাকু দেওয়া হয়। অর্জুন ইশারা করে দিবাকরকে চাকুটা নিতে বলে। দুজনের মারামারি শুরু হলে দিবাকর অর্জুনকে বলে স্যার আমাকে মেরে ফেলেন, ধরা পড়লে দুজনকেই মরতে হবে। অর্জুন মারতে মারতে বলে কেন, তুমি না মেয়ের অ্যানুয়াল ডেতে যাবে? থেমে যেও না, চালিয়ে যাও। অর্জুন দিবাকরকে মারার অভিনয় করতে থাকে। হঠাৎ হাউন্ড এসে আলফার কাছে কিছু একটা দিলে আলফা অর্জুনকে বলে থেমে যাও। আলফা নতুন সদস্যের একজনকে দেখিয়ে বলে পুলিশ অফিসার আসলে এই লোকটা। ওর রুম থেকে রেডিও
ভিডিওর ক্যাসেট পাওয়া গেছে। পাওয়া তো যাবেই, কারণ অর্জুনই সেখানে রেখে এসেছিল। অর্জুন এবার নাটক করে বলে, তোমার জন্য 3টা সিটিকে সদস্য মারা গেল, আমাদের কি নিজেদের মধ্যেই মারামারি করা উচিত? আমাদের লড়াই কি নিজেদের সাথে? সিটিকে মানে ভ্রাতৃত্ব আর ভরসা, এসব বিশ্বাস করে আমরা চেহারা দেখিয়ে মার্ডারের ভিডিও আপলোড করেছিলাম। একজন পুলিশ ফেক প্রোফাইল বানিয়ে 2টা ভিডিও আপলোড করেছে, চেক না করে অ্যাপ্রুভ করে দিয়েছো। মৃত মানুষকে পুলিশ বলছো, আরেকজনকে পুলিশ বলে তাকে মারতে বলছো। আলফা অর্জুনের এমন কথার মানে ঠিক বুঝতে পারে না। অর্জুন বলে, আমাদের মধ্যে আরো কেউ যে পুলিশ না তার কি গ্যারান্টি আছে? এই লোকের মরার আগে ও কি কি জানে তা তো জানতে হবে। ওর পেট থেকে এখনই সব বের করবো, দাঁড়াও বলে দিবাকরের কাছে গিয়ে তার 2 হাত ভেঙে দেয়। দিবাকর ব্যথায় চিৎকার করার ভান করে অজ্ঞান হয়ে যায়। অর্জুনের এমন সাইকোটিক আচরণে আলফা বেশ খুশি হয়ে যায়। আলফা সবাইকে বলে, সিটিকে কখনো শেষ হবে না, আজ রাতে সিটিকে সার্ভাইভ করবেই। ফাইনাল রাতের জন্য সবাই প্রস্তুতি নাও, 1 ঘন্টার মধ্যেই এই জায়গা খালি করে দিব। রাত 2:17, গভীর জঙ্গলের মধ্যে গাড়িতে করে বর্ষা আর মৃদুলা চলছে তো চলছেই। মৃদুলার প্রজাপতি ক্লিপ হাতে নিয়ে অর্জুনের কথা মনে করে। 2:24 অর্জুন দিবাকরকে ভিক্টিম রুমে নিয়ে এসে চেয়ারে বসায়। অর্জুন বলে, এর পরে কি হতে যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে থাকা একটা মাসুম জীবনও যেন না ঝরে সেদিকে খেয়াল রাখতে হবে। পেছন থেকে আমি প্ল্যান বানাবো, ফোকাস তোমার উপর থাকবে, এটাই তোমার সুযোগ। তুমি এদের সবাইকে নিয়ে করিডোরে যাও, আমি সেখানে আসবো। দিবাকর বলে, 150-রও বেশি সাইকো এখানে আছে। অর্জুন বলে, 6 ফিটের করিডোর, অ্যাটাক করলেও একবারে একজনের বেশি করতে পারবে না, এটাই তোমার সুবর্ণ সুযোগ। একবার করিডোর পার করতে পারলে রিং এরিয়াতে গিয়ে পৌঁছাবে, সেখান থেকে মেইন লবি দিয়ে সোজা জঙ্গলে। দিবাকর জিজ্ঞেস করে, এসব কি সম্ভব? অর্জুন বলে, আমি কখনো ইউনিফর্ম পরি না, কিন্তু আজ মনে হচ্ছে সিভিল ড্রেসে থাকা সত্ত্বেও ইউনিফর্মে আছি। জিম্মি করা মানুষদের এবং তোমাকে এখান থেকে বের করার দায়িত্ব আমার, আর ওখান থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। দিবাকর জিজ্ঞেস করে, আর আপনার এখান থেকে বের হওয়ার দায়িত্ব? অর্জুন কথাটা এড়িয়ে গিয়ে বলে, বন্দি মানুষদেরকে বলবে নিজের জীবনের জন্য শুধু দৌড়াবে। 2:32 মৃদুলা বর্ষাকে বলে, আইসোলেটেড স্ট্রাকচার কিংবা বড় কম্পাউন্ডের মতো কিছু দেখলে আমাকে জানাবে। তুমি ডানে যাও, আমি বামে যাচ্ছি। জঙ্গলের মধ্যে আসতেই মৃদুলা লম্বা লম্বা পাইপ দেখতে পায়, সেই সূত্র ধরেই এগোতে থাকে। বর্ষা কিছু দূর আসার পরে মৃদুলাকে বলে, এখনো কিচ্ছু পাইনি। মৃদুলা পাইপের মাথা খুঁজে পেলে আর এগোয় না, ফিরে যেতে গিয়ে আবার কি মনে করে যেন দাঁড়িয়ে পড়ে। এদিকে আলফার জীবনে এই প্রথম ব্যর্থতায় সে প্রচুর রেগে আছে। এই প্রাসাদ ছেড়ে যাওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হলে অর্জুন আলফাকে বলে, এর নাম দিবাকর, কর্ণাটকের HIT ডিপার্টমেন্টের পুলিশ। আলফা অবাক হয়ে জিজ্ঞেস করে, HIT কি? অর্জুন বলে, কিলারের মধ্যে আমরা যেমন সিটিকে গ্রুপ, পুলিশের মধ্যেই তেমন HIT 3 বছর ধরে সিটিকে নিয়ে তদন্ত করছে। আমাদের সদস্যদের মধ্যে কোনো পুলিশ নেই, তাই চিন্তার কিছুই নেই। আলফা মুচকি হেসে চলে যায়। বর্ষা মৃদুলাকে বলে, আমরা সামনের দিকে এগোচ্ছি। মৃদুলা বলে, চুপ করো, একটা শব্দ শুনতে পাচ্ছ? বর্ষা শব্দ পেয়ে বলে, এটা তো কোনো ওয়াকি টকি থেকে আসছে। মৃদুলা বর্ষার কাছে এসে সবাইকে বলে, ওয়াকি টকির ফ্রিকোয়েন্সি 155-তে করে দিতে। সবগুলোতে একই রকমের ফ্রিকোয়েন্সি শুনে মৃদুলা বলে, এটা তো রেডিওর ফ্রিকোয়েন্সি। অর্জুন হয়তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এটা করেছে, এর সোর্স আশেপাশে কোথাও আছে। মৃদুলা ওয়াকি টকি উপরে তুলে কোন দিক থেকে ফ্রিকোয়েন্সি বেশি আসছে সেটা বুঝে সেদিকে এগোয়। এদিকে আলফা বাইরে রিং এ এসে সবাইকে বলে, এখন সময় এসে গেছে ফাইনাল খেলার। আমি বলেছিলাম এই বছর তোমাদেরকে একটা মজাদার অভিজ্ঞতা করাবো। সবারই কোনো না কোনো সীমা থাকে, সেটাকে লঙ্ঘন করা সহজ না। আজ আমরা সেটাই করব। অর্জুন পেছন দিকে সরতে থাকে। আলফা সবাইকে বলে, আজ আমরা সেই সীমা ভাঙবই বলেই হাউন্ডকে ডাক দেয়। অর্জুন চলেই যাচ্ছিল, তখনই ট্রলির শব্দ শুনে থেমে যায়। হাউন্ড একটা ট্রলি নিয়ে এসেছে। আলফা ট্রলি থেকে কাপড় সরিয়ে ট্রলির মুখ খুলে একটা ফুটফুটের শিশুকে উপরে উঠায়। অর্জুন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, আর সব সাইকোরা হই হুল্লোড় করতে থাকে। রাগে আর এদের পৈশাচিক রূপ দেখে অর্জুনের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, তাই তার পুরো দুনিয়া ঘুরতে থাকে। আলফা বলে, এর ভবিষ্যৎ আমরা ঠিক করব। আজ রাতে আমরা মনুষ্যত্বকে চ্যালেঞ্জ করব বলেই শিশুটার মাথার ব্যান্ড খুলে ছুঁড়ে মারলে এক বয়স্ক সাইকো তা ধরে বসে। সে মারার জন্য এগিয়ে যায়। হিংস্র সাইকোরা চিৎকার করতে থাকে। সেখানে অর্জুনকে আর দেখা যায় না। দিবাকর কিচ্ছু করতে না পেরে মাথা নত করে রাখে। আলফা লোকটাকে একটা রামদা এনে দেয়। লোকটা বেশ খুশি মনে মারার প্রস্তুতি নেয়। সকলে কাউন্টডাউন শুরু করে দেয়। মৃদুলা আর বর্ষা ফ্রিকোয়েন্সি শুনে এগোচ্ছে। বাচ্চাটার মা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, মাত্র 9 মাসের শিশু, ওকে কি করবে? আমি যেভাবেই হোক আমার মেয়েকে ফেরত চাই। সামনে পুলিশ অফিসারের পাশেই অর্জুন দাঁড়ানো। অর্জুন বলে, ওকে আমি নিয়ে আসবো। কাউন্টডাউন শেষ হলে সাইকো মারতেই যাবে, তখনই সাইকোর গলা কেটে ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে। সব সাইকো অবাক হয়ে যায়। অর্জুন সাইকোর গলা আর শরীর একদম আলাদা করে দেয়। দিবাকরকে ডাকলে দিবাকর উঠে তাকে স্যালুট জানায়। অর্জুন ইশারা দিয়ে তাকে তার পিছনে আসতে
বলে। দিবাকর বাকিদেরকে নিয়ে অর্জুনের পেছনে এসে দাঁড়ায়। অর্জুন দিবাকরকে বলে শিশুটাকে খাঁচায় রেখে দাও। এদিকে ফ্রিকোয়েন্সির শেষ মাথায় মৃদুলারা এসে পৌঁছায়। অর্জুনের পোষা শকুনের ডানায় রেডিওর ক্যাসেট বাঁধা। আসলে অর্জুনে তখন ছাদে গিয়ে শকুনের ডানায় বেঁধে দিয়েছিল। শকুনটা মৃদুলাদেরকে পথ দেখানো শুরু করে। সাইকোরা অর্জুনের উপরে হামলা করলে অর্জুন একাই তাদেরকে সামাল দেয়। সাইকোদেরকে সেও সাইকোদের মতোই মারতে থাকে। দিবাকর বন্দীদেরকে নিয়ে করিডোরের দিকে এগোয়। অর্জুন দড়ি কেটে উপরের ছাউনি সাইকোদের উপরে ফেলে পালিয়ে যায়। আলফা আর হাউন্ড অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। 3:31 করিডোরে যেতে যেতে সেখানেও অ্যাটাক হয়। অর্জুন সবাইকে মেরে রক্তের বন্যা ভাসিয়ে দেয়। আলফা টিম নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। এক সাইকো এসে খাঁচায় হাত রাখলে অর্জুন তার হাতই কেটে দেয়। করিডোরে যেতে যেতে দেওয়ালে টাঙিয়ে রাখা অস্ত্র দিয়ে অর্জুন সবাইকে একদম শেষ করতে করতে সামনে লনের দরজা দিকে এগোতে থাকে। এক কোদাল নিয়ে শব্দ পেয়ে অর্জুন চুপ করে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে এক সাইকোর হাঁটুতে কোপ মারে। সাথে সাথেই সেটা 2 ভাগ হয়ে যায়। সামনে থেকে আরেকজন আসলে অর্জুন তার মুখের ভেতরে কোদাল ঢুকিয়ে দেয়। এই সাইকোদেরকে মারতে অর্জুন কোন রকমের দয়া দেখায় না, দেখাবেই বা কেন? এরা তো পশুর থেকেও নিকৃষ্ট। একদল সাইকো অর্জুনের একদম কাছে চলে আসে। তখনই বাচ্চাটা কান্না করতে থাকে। কান্নার শব্দে তারা সতর্ক হয়ে যাবে, তাই অর্জুন ইশারা দিয়ে শিশুটাকে চুপ করতে বলে। সেও কি বুঝে জানে না, চুপ হয়ে যায়। তখনই পাশ থেকে একজন চাকু নিয়ে অর্জুনের উপরে হামলা করলে অর্জুন উল্টা তাদেরকে চাকু দিয়ে মেরে আজীবনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। অর্জুন ইশারা করতেই সব বন্দীরা দৌড়ে পালায়। আরো একদল তাদেরকে মারতে আসতে দেখে অর্জুন দ্রুত অগ্নি নির্বাপকের সিলিন্ডার খুলে দেয়। চারিপাশ সাদা ধোঁয়ায় ভরে যায়। সবাই ভয়ে জড়সড় হয়ে থাকলে অর্জুন সব কটাকে এক কোপে মেরে বের হয়ে আসে। এদিকে আলফা টিমের সবার হাতে বন্দুক ধরিয়ে দেয়। এক লোক আচমকা মিসাইল নিয়ে তাদের সামনে আসলে অর্জুন সবাইকে আর এক পথ দিয়ে সরিয়ে সেই লোকের মাথার মাঝ বরাবর রামদা মেরে ফেলে। এদিকে শকুনকে ফলো করে মৃদুলা আর বর্ষা পরিত্যক্ত বার্মিজ হাসপাতালের বাইরে পৌঁছে যায়। ঘড়িতে 4:01 বাজে। অর্জুন হাসপাতালের মিউজিয়ামে এসে কোন রকমের দরজা আটকে দেয়। তারপর সবাইকে সরতে বলে। শয়তানগুলো হঠাৎ দরজা ভেঙে ভেতরে আসলে অর্জুন তাদের থেকে চাকু ছিনিয়ে এক একটাকে মেরে আছড়ে ফেলতে থাকে। একজন আচমকা বাচ্চার খাঁচায় তলোয়ার ঢুকিয়ে দিলে অর্জুন দ্রুত সেই তলোয়ার ধরে উল্টা সেই তলোয়ার দিয়েই তাকে 2 টুকরো করে দেয়। বাইরে তখন মৃদুলা আর বর্ষা 2 কনস্টেবলের সাথে মিলে জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। হঠাৎই এক কনস্টেবলের পা ফাঁদে আটকে যায়। মৃদুলা সেই ফাঁদ ছাড়ানোর চেষ্টা করতে গেলে লক্ষ্য করে পরিত্যক্ত বিল্ডিং এর সামনে বেশ কিছু কুকুর পাহারায় আছে। মৃদুলা বর্ষাকে বলে এখনই ব্যাকআপ ডাকো। ভিতরে তখন 2 জন অর্জুনকে ঘিরে ধরেছে। একজন সামনে থেকে মারছে আর আরেকজন সামনে থেকে অর্জুনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। অর্জুন রেগে লোকটাকে মেরে ফেললেও অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পাশে তাকিয়ে দেখে বাচ্চাটাকে মারার জন্য সবাই হামলে পড়েছে। দিবাকর একা তাদেরকে সামলাতে পারছে না, তাই নিজেকে কোন রকমের সামলে তলোয়ার দিয়ে সব কটাকে মারতে থাকে। একজন তবুও না থামলে রেগে তাকে তলোয়ার দিয়ে পুরো 2 টুকরো করে দেয়। হঠাৎ তার পায়ের কাছে একটা কাচের বোতল গড়িয়ে আসলে দ্রুত সেই বোতল খুলে কাটা জায়গার উপরে অ্যালকোহল ঢালে। তারপর বাকিটা ঢক ঢক করে গিলে চিৎকার করতে থাকে। এই চিৎকারের মাধ্যমে যেন সে তার ব্যথাকে হুমকি দিচ্ছে। বাইরে থেকে সেই চিৎকার শুনে মৃদুলা ব্যাকআপ টিমকে দ্রুত সেখানে আসতে বলে। একজন বলে ব্যাকআপ আসছে, কিন্তু তারা অরুণাচলের পুলিশ না। আলফা হাউন্ডের সাথে মিউজিয়ামে এসে মেঝেতে এমন রক্তের বন্যা দেখে রাগে ফুঁসতে থাকে। এদিকে 4:35 বাজে। অর্জুন সবাইকে নিয়ে খুবই সাবধানে এগোচ্ছে। কেউ সামনে আসলেই তাকে গুলি করে মেরে সোজা উপরে পাঠিয়ে দিচ্ছে। দিবাকর সবাইকে নিয়ে দরজার কাছে গেলে অর্জুন বলে ওই দরজা দিয়ে সোজা জঙ্গলে বের হতে পারবে। তখনই একজন এসে অর্জুনকে চাকু দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। দিবাকর কোন রকমের ধাক্কা দিয়ে দরজা ভাঙলেই সবাই দ্রুত বের হয়। আলফা হঠাৎ এসে অর্জুনের পিঠে চাকু ঢুকিয়ে দেয়। অর্জুনের এই অবস্থা দেখে দিবাকর কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে অর্জুন বলে সবাইকে বলে দিও অর্জুন এখনো নট আউট। দিবাকর তবুও না গেলে অর্জুন চিৎকার করে অর্ডার দেয় এখনই দরজা আটকে বের হও। দিবাকর বাধ্য হয়ে দরজা আটকে চলে যায়। আলফা অর্জুনের পিঠে চাকু পুঁতে শয়তানের মতো হাসতে থাকে। সব সাইকো দৌড়ে সেখানে আসে। অর্জুন হাঁটু গেড়ে চুপ করে বসে আছে। আলফা হাসতে হাসতে বলে চিন্তা করো না, ওদেরকে আবারও ধরে আনবো। বলেই বড় এক চাপাতি হাউন্ডের হাতে ধরিয়ে বলে কাজটা শেষ করো। হাউন্ড অর্জুনের গলায় চাপাতি দিয়ে কোপ বসাতেই যাবে, কিন্তু অর্জুনের মুখে হঠাৎ বিজয়ের হাসি ফুটে ওঠে। তখনই দরজা ভেঙে কৃষ্ণা মানে হিট 2 এর অফিসার রাইফেল নিয়ে আসে। আর এরপর শুরু হয় মৃত্যুর তাণ্ডব। কৃষ্ণা হাউন্ডকে গুলি করে মারতেই অর্জুন হাউন্ডের হাত থেকে চাপাতি নিয়ে এক কোপে সবকটাকে মারতে থাকে। একদিকে কৃষ্ণা গুলি করতে করতে বলে এদের সবাইকে আমি সামনে নিব, শুধু বল এদের মধ্যে কয়জনকে জীবিত চাস। রক্তের বন্যায় গোসল করে ওঠা
অর্জুন বলে একজনও না। অর্জুন আলফার পিছু করতে গেলে যে তার পথে আসে সব কটাকে মারতে থাকে। এদিকে মৃদুলাও তখন সবাইকে নিয়ে ভেতরে চলে এসেছে আর এক একটাকে গুলি করে মারছে। কৃষা যখন এসেছে তাহলে আর অ্যাসিস্ট্যান্ট অভিলাষ আর ম্যাক্স কেন বাদ যাবে, তারাও এসে সবার উপর হামলা করে। এদের মারামারির সুযোগে আলফা কন্ট্রোল রুমে এসে সব কম্পিউটার ভেঙে হার্ড ডিস্ক নিয়ে পালায়। অর্জুন কি আর এত সহজে তাকে যেতে দিবে? সেই দড়ি ধরে উপরে এসে আলফার উপরে হামলে পড়ে। আলফা অর্জুনের কাটা জায়গায় আঘাত করতে থাকে আর অর্জুন ঘায়েল বাঘের মতো আরো দ্বিগুণ শক্তি নিয়ে তাকে ধরে সোজা কাঁচ ভেঙে নিচে গাড়ির উপরে পড়ে। এতটা রক্ত ঝরে যাওয়ায় অর্জুনের প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তবুও কোন রকমের শক্তি জুগিয়ে গাড়ির উপর থেকে নেমে ঝাপসা চোখে তাকিয়ে আলফাকে খুঁজতে থাকে। আচমকা মৃদুলা এসে অর্জুনকে ধরে কান্না করতে থাকলে অর্জুন হন্যে হয়ে বলে আলফা কোথায়? আচমকা আলফা এসে মৃদুলার গলা ধরে টেনে দূরে নিয়ে গিয়ে তার গলায় চাকু ধরে দাঁড়ায়। অর্জুন তার সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে আলফার দিকে আসতে থাকে। হঠাৎ শীষ বাজানোর আওয়াজ পেয়ে অর্জুন মৃদুলাকে বলে ব্রাভোস। ইশারা বুঝতে পেরে মৃদুলা নিচে নেমে গেলে পাশ থেকে কৃষ্ণা অর্জুনকে বন্দুক দিলে অর্জুন সেই বন্দুক দিয়ে আলফাকে গুলি করে দেয়। সাথে সাথেই আলফা মাটিতে পড়ে যায়। অভিলাষ আর বাকি অফিসাররা চলে আসলে অর্জুন বলে তোরা সাইকোরা কি বলতি? ফ্রিডম চাই তাই না? আসলে তো হবে জাস্টিস। সব অফিসার একসাথে জাস্টিস জাস্টিস বলতে থাকে। আলফা কাঁধে হাত রেখে উঠে বলে মানুষের মৃত্যুর সময় হয়তো তার চোখে ভয় থাকবে, না হলে যন্ত্রণা, না হলে যে মারছে সে স্যাটিসফ্যাকশন পাবে না। টাকা আমার দিকে, আমার চোখে এই দুটোর কোনোটাই নেই, আর তোকে আমি সেই স্যাটিসফ্যাকশন পেতেও দিব না। অর্জুন মুচকি হেসে বলে জয়পুরে তোর ভাইকে আমিই মেরেছিলাম। আসলে সে সাইকোকে মারার পর তার ওয়ালেটে আলফার সাথে তার ছবি দেখেছিল। ভাইয়ের কথা শুনতেই আলফার চোখে মুখে ভয় ফুটে ওঠে। অর্জুন বলে এখন আমি স্যাটিসফাইড বলে গুলি করে তাকে মেরে ফেলে। সাথে সাথেই তার পোষা শকুন তার পিঠে এসে বসে। সব শুনে সেই কয়েদি বলে এরপর কি হলো? ভয়ানক সব সাইকোকে মারার মিশন শেষ করে মৃদুলা বলে সব তো শেষ, তাহলে এখন কি করব? খবরে বলা হয় বার্মিজদের পরিত্যক্ত হাসপাতালের ভেতরে ভয়ানক এক গ্যাং অ্যাক্টিভ ছিল যারা নিরীহ মানুষদের তুলে নিয়ে গিয়ে তাদের অর্গান ফর্মোজেনিক কোম্পানিকে ডোনেট করত। মৃদুলা বলে এই নাম তো শোনা শোনা মনে হচ্ছে। অর্জুন নিউজ পেপারে হেডলাইন দেখে বলে এটা সুইডেনের ফার্মা কোম্পানি। মৃদুলা বলে এরাই তো ইন্ডিয়ায় মানি লন্ডারিং করত। সেই সংগঠনের নাম ছিল কিন টু কেয়ার। অর্জুন বলে সংক্ষেপে KTC, যার উল্টা করলে হয় সিটিকে। এই সংগঠন টেক জিনিয়াস স্যামুয়েল জোসেফ চালাতো আর সেই আলফাকে অর্ডার দিত। সিটিকের মেম্বাররা তাদেরকে মারতো, সিটিকে তাদের হরমোন রিলেটেড অর্গান বের করে হরমোজেনিক্স কোম্পানিকে বেচত। ফোন করার সময় অতিরিক্ত স্ট্রেস থাকার কারণে ভিকটিমের ব্রেইন থেকে অ্যান্ডালিন আর কর্টিজন নামক হরমোন রিলিজ হতো, আর এই কোম্পানি সেই হরমোন দিয়ে ককটেল বানাচ্ছে যেটা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। এই হরমোনের কেমিক্যাল আর এগুলো তারা বড় বড় ক্লায়েন্টদেরকে বেচত। কৃষ্ণা বলে আমরা প্রায় খবরে পড়ি না যে হলিউডের 60 বছরের অভিনেতা বাচ্চার বাবা হয়েছে, সব এই কেমিক্যালের জন্য। আসলে এই কোটিপতিরা এইসব ওষুধ পাওয়ার জন্য কোটি কোটি টাকা দিতে প্রস্তুত। বিদেশে হওয়া কোটিপতিদের পার্টিতে এই ড্রাগ অনেক বেশি পরিমাণে সাপ্লাই হয়, আর এই ড্রাগ বেচে যে টাকা পায় স্যামুয়েল জোসেফ সেটা KTC অর্গানাইজেশনের মাধ্যমে ব্ল্যাক মানির রূপে পাঠাচ্ছে। আর এই মানি লন্ডারিং এর কেস যে তদন্ত করছিল সেই অফিসার 3 মাস যাবত মিসিং। অর্জুন বলে আমি সেই অফিসারকেই এই মিশনে বাঁচাতে পারিনি, যার নাম ACP ধানিয়া। আসলে সেদিন দইতে ACP ধানিয়াকেই বাধা হয়েছিল। অর্জুনের সামনেই তার পুরো শরীর ছিঁড়ে ফেলা হয়। কৃষ্ণা বলে ধানিয়া ভেবেছিল সব KTCর কাজ, কিন্তু সিটিকে সম্পর্কে সে জানতে পারার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। অর্জুন বলে না, তাকে মারা হয়নি, ধানিয়া নিজেকেই বলি দিয়েছে। আসলে সেদিন প্রথমে ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাচ্চাটা ছিল 3 নম্বর সেলে। সব শুনে ধানিয়া নিজের কেস থেকে 13-র 1 সরিয়ে শুধু 3 রেখে দেয়, তাই বাচ্চার জায়গায় তাকে মেরে ফেলা হয়। ধানিয়ার এই বলিদানকে সম্মান দেওয়া উচিত। এই দুনিয়া কখনো জানবে না এই মিশনে আমরাও ছিলাম। সবাই জানবে ধানিয়া এই মিশনকে লিড করেছে এবং সব ভিকটিমকে বাঁচিয়েছে। সিটিকে সব ভিকটিমকে তাদের পরিবার ফিরে পেয়ে কান্না করতে থাকে। ধানিয়ার পরিবারকে ধানিয়ার সম্মানার্থে ব্যাজ দেওয়া হয়, তার সম্মানে প্যারেড করা হয়। মৃদুলা বলে এই স্যামুয়েল গত 1 বছর ধরে জেলে আছে, তার মানে সে জেল থেকেই এই র্যাকেট চালাচ্ছে। তার কাছে যে পরিমাণে টাকা আছে আর সম্পত্তি আছে সে বাকি জীবন আরামে জেলে থাকবে। এই কথা শুনে দুই বন্ধু হাসতে থাকে। আসলে কৃষ্ণার সাহায্যেই অর্জুন সে জেলে এসেছে, যেখানে স্যামুয়েল ভিআইপির মতো জীবন কাটাচ্ছে। সব শুনে স্যামুয়েলের তো ভয়ে গলা শুকিয়ে আসে। সাথে সাথেই স্যামুয়েলের দেওয়া চাকু দিয়েই অর্জুন তার গলায় এক পোস্ট বসিয়ে দেয়। স্যামুয়েল সেখানেই মারা যায়। ACP ধানিয়াকে 125 জন সাইকোকে মারার জন্য সম্মান দেওয়া হয়। এক টকশোতে বলা হয় এক অফিসার কেস করলো, সেই দায়ে আরেক অফিসার জেলে গেল, তাও আবার তার পছন্দের জেলে। সেই জেলেই এক কয়েদি রহস্যময়ভাবে মারা গেল, আর পরের দিনই প্রমাণের অভাবে সেই অফিসারকে ছেড়ে দেওয়া হলো। এখানে কি ইয়ার্কি চলছে? এদের মতো অফিসারকে প্রশ্ন না করলে কাল এমন আরো কয়েকটা
একটা অফিসার চলে আসবে। এদিকে শহরের আরেক প্রান্তে এক চেক পোস্টে একটা মালবাহী ট্রাককে দাঁড় করানো হয়। ট্রাক চেক করতে গেলে এসআই ড্রাইভারকে বলে গিয়ে এসপি স্যারের সাথে কথা বলো। ড্রাইভার জিজ্ঞেস করে স্যারের নাম কি? অফিসার বলে বীরাপ্পান। ড্রাইভার এগিয়ে গেলে তার পাশের ছেলে ভয়ে ভয়ে বলে ওরা ট্রাক চেক করলে তো আমরা ফেসে যাব। ড্রাইভার বলে 6 টন মাটির নিচে কেউ লাশ খুঁজতে যাবে না। ছেলেটা বলে আসতে বলেন, ওরা শুনলে সমস্যা। ড্রাইভার তাচ্ছিল্য করে বলে আরে এরা তামিলিয়ান, আমাদের ভাষা বুঝবে না। বীরাপ্পান নেমে এসে বলে আমি হলাম প্যান ইন্ডিয়ার অফিসার আর আমি বুঝবো না হিন্দি? বলে ড্রাইভারকে কষে এক চড় দিয়ে বলে এখনই ওই ট্রাক ফাঁকা করো। তার মানে হিটের 4 নম্বর পার্টে বীরাপ্পান তার খেলা দেখাতে আসবে আর হিট 4 সম্ভবত 2026-এর মাঝামাঝিতে আসবে। তাই ততদিন আপনাদের সাথে আমাকেও অপেক্ষায় থাকতে হবে, যেটা আমি খুবই অপছন্দ করি। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।